আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমাদের নাউনের ক্লাস, বুঝছেন? তো পার্সোনাল স্পিচ যেটা আমরা শিখছিলাম ওটা আমরা একটা রিপিটেশন দিই, তারপর আমরা নাউন শুরু করলে বেশি ভালো হবে। ওকে, পার্সোনাল স্পিচের মধ্যে একটু আগে কি শিখাচ্ছিলাম মনে করে দেখেন তো। ওয়েট, আমি এটা একটু জুম করে দেখাই। আই থিঙ্ক জুম করে এগুলো সব সাইড করা যাবে, কারণ এটা আমাদের একটা স্লাইড। আমি হোয়াইট স্লাইড খোঁজার চেষ্টা করতেছি। ওয়েট, আচ্ছা হোয়াইট স্লাইড পাইছি। দেখেন, পার্সোনাল স্পিচ কতটুকু পড়ে আসলাম ওটা আমি একটা রিক্যাপ দিতে চাই যাতে করে বুঝতে পারেন। আমরা বলছিলাম যে ভাই পার্সোনাল স্পিচ কি? পার্সোনাল স্পিচ বলছিলাম যে বাক্যের অংশগুলো, একটা বাক্যের মধ্যে যতগুলো অংশ মানে যতগুলো ওয়ার্ড থাকে প্রতিটাকে পার্সোনাল স্পিচ বলে। এটা আবার ছিল হলো 8 প্রকার। এক জাতের মধ্যে ছিল হলো নাউন প্রোনাউন, তাই না? নাম প্রকাশ করে নামের পরিবর্তে বসে। তারপর কি ছিল? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এই দুই বান্দা কি করে? মডিফাই করে। তারপরে গ্রুপে কি ছিল? ভার্ব ছিল। তারপরে গ্রুপে কি ছিল? পিসিআই, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশনও দুটো বাক্যে যুক্ত করে, কনজাংশনও দুটো বাক্যে যুক্ত করে। প্রিপোজিশন বাদ দিলে মিনিং নষ্ট হয়, কনজাংশন বাদ দিলে মিনিং নষ্ট হয় না। এটা লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন, আবেগ প্রকাশ করে, ডিনোটস দ্য ফিলিংস। এই ওয়ার্ডগুলো আবেগ প্রকাশ করে, সেগুলোকে আমি ইন্টারজেকশন বলতাম। এতটুকুই তো ফ্যাক্টর ছিল, তাই না? ওকে, তো এটা আমরা বিভিন্ন ভাবে এক্সপ্লেন করে যত রকম ঝামেলা করা যায়, সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব কিভাবে চিন্তা হবে, নাউন পজিশন কি জিনিস, তারপর ইটসেট্রা, সবগুলো আমরা মোটামুটি ব্যাখ্যা করছিলাম। তো ওইটার সেকেন্ড পার্ট, ওই ক্লাসেরই সেকেন্ড পার্ট আমাদের হইলো যে এখন নাউন। ঠিক আছে, তো নাউন, এই স্লাইডটা আপনারা দেখে আসছিলেন, ওই স্লাইডটা এখানেও দেখতেছেন। তো এখন এটা আমরা জুম আউট করে দিই যাতে আমাদের করে দেখতে সুবিধা হয়। বলছিলাম না যে কোনো কিছু নাম প্রকাশ করলে নাউন বলে, তো এটা তো মুখ্য ব্যাপার না, এখানে আসেন, এটা হলো আমার মুখ্য ব্যাপার। ওকে, নাউন শুরু করার আগে 40 মিনিট বা 1 ঘন্টা আমাদের বেসিক পার্ট হবে, তারপর আমরা নাউনে ঢুকবো। বেসিক পার্টের মধ্যে আজকে আপনি অনেক কিছু কারেকশন করবেন নিজের লাইফে, এতদিন যা যা মিস্টেক করে আসছেন ওই কারেকশন গুলোর জন্য আসলে। আচ্ছা আমি দেখি মাইক্রোফোনটা ঠিক আছে। ওকে, মাইক্রোফোন কোয়ালিটি ঠিক আছে। দেখেন, প্রথমত আমি যদি আপনাকে বলি যে শুধুমাত্র কমন নাউনকে কাউন্ট করা যায়, কোন নাউন? কমন নাউনকে গণনা করা যায়, আর কোন নাউন গুনতে পারা যায় না বা গোনা যায় না, তাহলে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, এত বড় কথা বললেন, প্রপার, ম্যাটেরিয়াল, কালেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট এগুলো গণনা করা যায় না? না ভাই, এগুলো যায় না, শুধু কমন নাউন গণা যায়। এখন আপনাকে প্রমাণ দিতে হবে। যদি এটা আমরা পারফেক্টলি কমপ্লিট না করি তাহলে ভেতরে যায় ঝামেলা পাকাবেন। তাই আমি চাচ্ছি আগে জিনিসটা কমপ্লিট করে দিতে। তো দেখেন, নাউনকে প্রধানত কোন ক্যাটাগরির উপর ভাগ করবেন এইভাবে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি পারসেপশনের উপর ভাগ করি, পারসেপশন, ঠিক আছে, PERCEPTION, পারসেপশনের উপর ভাগ করলে নাউন হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলা হলো কনক্রিট নাউন, আর একটাকে বলা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন ইজ হোয়াট? কনক্রিট নাউন হলো আপনার, আপনি দেখতে পারেন, ঠিক আছে, শর্টকাট কথায় যার বাস্তবে বিদ্যমান আছে, যেটা বাস্তবে দেখা যায়, ঠিক আছে, এগুলোকে কি বলে? কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো তিনটা ডেফিনেশন আছে। একটা হলো দেখা যায় না, নট সি, নট সি। 2 নাম্বার, নট টাচ, নট টাচ, TOUC, দেখা যায় না, ছোঁয়া যায় না। 3 নাম্বার কি? নট লিসেন, শোনা যায় না। দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, ওয়ানলি শুধুমাত্র কি করা যায়? ওয়ানলি শুধুমাত্র অনুভব করা যায়, শুধুমাত্র অনুভব করতে পারেন, ওয়ানলি ফিল, ওয়ানলি ফিল। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা তাহলে কি? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র ওয়ানলি ফিল, শুধুমাত্র অনুভব করা যায়। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন। আর কনক্রিট নাউন কি বলে? কনক্রিট নাউন হলো যে বাস্তবে স্ট্রাকচার আছে, দেখা যায়, এই জিনিসগুলোকে কি বলা হয়? কনক্রিট নাউন বলা হয়। তাহলে কি? দেখতে পারা যায়, দেখা যায়, একটার মধ্যে সব শেষ। জিনিসটা দেখা যায়, অথবা এটা বিপরীত সংজ্ঞা লিখে দেন না, দেখা যায় বা ছোঁয়া যায় বা শোনা যায়, লেখেন দেখা যায় প্লাস ছোঁয়া যায়। কখনো ছোঁয়া যায়, আবার কখনো কি শুনতে পারা যায়, শোনা যায়। জাস্ট উল্টা ডেফিনেশন। অ্যাবস্ট্রাক্টে বললাম দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না। তাহলে কনক্রিটে কি বলবো? দেখা যায়, ছোঁয়া যায়, শোনা যায়। উল্টা কথা বলবো না? তাহলে কনক্রিট নাউন কোনগুলো আছে বলেন তো? যেগুলো দেখা যায়, ছোঁয়া যায়, শোনা যায়, এগুলো কোনগুলো আছে? দেখি চলেন কি কি আছে। প্রপার নাউন দেখা যায়, হ্যাঁ ভাই প্রপার দেখা যায়। কমন নাউন দেখা যায়, কমন নাউন, বয় তো কমন নাউন দেখা যায়, দেখা যায়। তারপর কালেকটিভ নাউন দেখা যায়, গ্রুপ, আর্মি গ্রুপ, হ্যাঁ ভাই দেখা যায়, POLLEC, কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন দেখা যায়, ম্যাটেরিয়াল নাউন খালি চোখে দেখা যায়, হ্যাঁ ভাই দেখা যায়। সেখান থেকে আমরা বলি যে দেখো, পারসেপশনের উপর ভিত্তি করে নাউন 2 প্রকার, একটাকে বলে কনক্রিট আর একটাকে বলা হলো অ্যাবস্ট্রাক্ট।
কনক্রিট মানে কি? দেখা যায়, ছোঁয়া যায়, শোনা যায়। এই তিনটার মধ্যে যে কোনো করতে পারলেই হইলো। আর অ্যাবস্ট্রাক্ট কি? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র ওয়ানলি ফিল, শুধুমাত্র অনুভব করা যায়। এটাকে কি বলে? এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো কনক্রিটের মধ্যে চারটা প্রকারভেদ থাকে। একটা হলো প্রপার, তারপর কি? তারপর বয় লিখছি, মানে এটা আসলে কি? কমন। প্রপার, কমন, প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল, এই চার প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই চার প্রকার হয়ে থাকে হলো তোমার কনক্রিট নাউন। এটা আমাদের একটা ফ্যাক্টর গেল, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। তারপর আপনি নোট করে নেন যে পারসিস্টেন্সের ভিত্তি করে নাউন দুই প্রকার। এটা আমরা বেসিকে আছি, ডিপে একটু পর যাব। এবার আরেকটা ক্যাটাগরি চলে আসে, সেটা হলো যে গণনার উপর ভিত্তি করে নাউন কত প্রকার। কি? গণনা। গুনতে পারা যায় নাকি গুনতে পারা যায় না, গণনা। ঠিক আছে? গণনার উপর ভিত্তি করে নাউন কয় প্রকার? হয় দুই প্রকার। একটাকে বলে হলো কাউন্ট নাউন, আরেকটাকে বলে হলো নন কাউন্ট নাউন। ঠিক আছে? আমি যদি আমেরিকান স্টাইলে বলি তাহলে বলতে হবে হলো কাউন্ট, কাউন্ট অথবা কি? অথবা নন কাউন্ট, নন কাউন্ট। এটা হলো আমেরিকান স্টাইল। আর ব্রিটিশ স্টাইলটা কি বলে? ব্রিটিশ হইলো আপনার আনকাউন্টেবল আর কাউন্টেবল, বুঝছেন? এভাবে ব্রিটিশ স্টাইলে বলা হয়। মানে দুটো দুই রকম নাম। আমি যদি এটা আনকাউন্টেবল না ব্রিটিশে, তাহলে এটা আমেরিকান নাউন, আমেরিকান নাম কি হবে? নন কাউন্ট। আমেরিকানরা এটাকে নন কাউন্ট বলে, আর ব্রিটিশরা এটাকে আনকাউন্টেবল বলে। তো এটা কি? এটা হলো আমেরিকান। ওকে, কাউন্টেবল ব্রিটিশরা বলতেছে না, আমেরিকানরা কি বলবে? শুধুমাত্র কাউন্ট বলবে। শুধু কাউন্ট কে বলে? আমেরিকান। এই আর কি ব্যাপারটা বলছিলাম। এখন এখানে তো আমাকে প্রমাণ দিতে হবে, তাই না? আমি যে আপনাকে বললাম যে প্রপার নাউন এটা নন কাউন্ট, প্রপার নাউন গণা যায় না, ম্যাটেরিয়াল গণা যায় না, কালেকটিভ গণা যায় না, অ্যাবস্ট্রাক্ট গণা যায় না, শুধুমাত্র কমনটা গণা যায়। আপনি কি বিশ্বাস করবেন? না। তাহলে আপনাকে আমার আগে নন কাউন্ট গণা যে যায় না এটার সংজ্ঞা শিখাইতে হবে, তাহলে আপনি এগুলো বিশ্বাস করবেন। ওকে, তাহলে চলেন গণা ডেফিনেশন কি আর গুনতে না পারার ডেফিনেশন কি। মানে গুনতে পারা নাউন না, শুধুমাত্র কাউন্ট, শুধুমাত্র কাউন্ট, গুনতে পারার ডেফিনেশন কি। কোনো কিছু যে আপনি গুনবেন এটা ডেফিনেশন কি। তো এখান থেকে ডেফিনেশন দেওয়া হয় যে কোনো কিছুকে যদি 1 2 3 4 এভাবে গণনা করা যায় একে কাউন্ট বলা হয়। কোনো কিছুকে যদি লিখে নেবেন, কোনো কিছুকে যদি 1 2 3 4 এভাবে গণনা করা যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে কাউন্ট বলা হয়। ঠিক আছে? এটা হলো আমাদের কাউন্টের সংজ্ঞা। এবার আমরা নন কাউন্টের সংজ্ঞার দিকে আসবো। তাহলে কাউন্ট কি লিখছে? কোনো কিছুকে যদি 1 2 3 4 এইভাবে গুনতে পারা যায় তখন তাকে কাউন্ট করা বলে। তো আমি কমন নাউন যদি লিখি হলো বয়, BOY, বয়, বলেন তো এই বয় মানে কি? ছেলে। এটাকে 1 2 3 4 এভাবে গুনতে পারা যায় না? একটা ছেলে, দুইটা ছেলে, তিনটা ছেলে, চারটা ছেলে গুনতে পারা যায় না? হ্যাঁ ভাই, গুনতে পারা যায়। এই জন্য বয়কে বলা হয় যে ভাই কাউন্টেবল বা কাউন্ট নাউন, গণা যায়। কোন জিনিসকে যদি 1 2 3 4 এভাবে আপনি গুনতে পারেন তখন তাকে কাউন্ট বলা হয়, গণনা করা বলা হয়। তাহলে ভাই নন কাউন্ট কি জিনিস? গণনার সংজ্ঞা তো একটা, যে 1 2 3 4 এভাবে গুনতে পারলে তখন তাকে কাউন্ট বলা হচ্ছে। তাহলে গণনা না করার সংজ্ঞা কি? নন কাউন্টের সংজ্ঞা কি? এটা আমার একটু জানতে হবে। ওকে, তাহলে নন কাউন্টের সংজ্ঞা কি? চলে নন কাউন্টের সংজ্ঞা আমরা একটু জানার চেষ্টা করি। নন কাউন্ট হলো তিনটা সংজ্ঞা আছে। কয়টা সংজ্ঞা? তিনটা। কোন তিনটা আমরা একটু দেখাই। দেখেন, সংজ্ঞা নাম্বার 1, এক নম্বরে বলা হয় যে কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায় বা কোনো কিছু যদি পৃথিবীতে একটাই থাকে তখন সেটা নন কাউন্ট। এই গণার মানে কি বলতো? অনেকগুলা আছে, তুমি সেটা 1 2 3 4 এমনি গুনবা, এটাকে গণা বলে না। কোনো কিছু যদি পৃথিবীতে একটাই থাকে ওটাকে আর গণার প্রয়োজন আছে? কমন সেন্স ভাই। মানুষ গুনার চিন্তা কখন করে? তোমার কাছে 1 লাখ টাকা আছে তখন তুমি তো গুনবা, তাই না? তোমার কাছে যদি একটা নোট থাকে তখন কি সেটা আর গুনতে হয়? তখন কি সেটা আর কখনো গুনতে হয়? এভাবে হাত মুখ থেকে স্যাপ বের করে এভাবে কি গণে? গণে না তো। এখান থেকে নন কাউন্টের 1 নম্বর সংজ্ঞা দেওয়া হয় যে কোনো কিছু যদি পৃথিবীতে একটাই থাকে, ওয়ানলি একটা, কোনো কিছু যদি পৃথিবীতে একটাই থাকে, অর্থাৎ অথবা কোনো কিছু যদি এক বলতেই শেষ হয়ে যায়, মানে পৃথিবীতে আছে একটাই, তাহলে লেখেন কোনো কিছু যদি যদি এক বলতেই শেষ হয়ে যায়, একটাই আছে, এক বলতেই শেষ হয়ে যায়, অথবা পৃথিবীতে আছেই একটা, পৃথিবীতে আছেই কয়টা? একটা, তখন তাকে কি বলা হয়? তখন তাকে নন কাউন্ট বলা হয়। নন, তাকে আর গোনার প্রয়োজন হয় না, তখন তাকে নন কাউন্ট বলা হয়। 1 নম্বর সংজ্ঞা। ঠিক আছে?
তাহলে ভাই 2 নম্বর সংজ্ঞা কি? আরো বিভিন্ন সংজ্ঞা আছে? হ্যাঁ আছে তো। 2 নম্বর সংজ্ঞা হলো নন কাউন্টের যে কি বলো, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তখন তাকে কি বলা হয়? নন কাউন্ট বলা হয়। গণনা করা যায় না, গণনা করা যায় না, তবে কি পরিমাপ করা যায়, এটাকে কি বলে? এটাকেও বলে হলো নন কাউন্ট। ওকে, নন কাউন্টের দুটো সংজ্ঞা শেষ। তাহলে নন কাউন্টের তিনটা সংজ্ঞা কি? 3 নম্বর সংজ্ঞা কি? 3 নম্বর হলো যে নন কাউন্ট, আচ্ছা তুমি বুঝো, নন কাউন্ট ধরো এক এক জায়গায় 50টা মানুষ আছে, হ্যাঁ, তো 50টা মানুষের একটা গ্রুপ বুঝানো হচ্ছে, জিনিসটা 50টা মানুষকে একটা ইউনিট, একটা ইউনিটের মধ্যে বা একটা গ্রুপের মধ্যে কল্পনা করা হচ্ছে না? হ্যাঁ ভাই, একটা ইউনিট বা একটা গ্রুপের মধ্যে কল্পনা করা হচ্ছে। তো সেখান থেকে 3 নম্বর সংজ্ঞাতে বলা হয় যে দেখো, যদি কোনো কিছু গ্রুপ বুঝায় তখন সেটা মানে কি, 50 জন ব্যক্তি মিলে যদি একটা গ্রুপ হয়, জিনিসটা এক হয়ে গেল। আর কোনো কিছু যদি পৃথিবীতে একটাই থাকে, তখন তো সেটা আমার আর গণনা করার প্রয়োজন হয় না, আছেই একটা, তার মানে সেটা নন কাউন্ট। তো সেখান থেকে বলা হয় যে কোনো গ্রুপ বুঝাইলে, কোনো গ্রুপ বুঝালে তখন কি, তখন সেটা নন কাউন্ট হয়ে যায়, তখন সেটা নন কাউন্ট হয়ে যায়। তো এই 3 ভাবে নন কাউন্টের ডেফিনেশন দেওয়া হয়। আর আরেকটা ডেফিনেশন আছে, লাস্ট যে ডেফিনেশন, এটা কি? এটা হলো যে শর্টকাট কথায় যে দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তখন তাকে নন কাউন্ট বলা হয়। কি বললাম? দেখা যায় না, নট সি, নট লিসেন, দেখা যায় না, শোনা যায় না, শোনা যায় না, নট সি। ভাই এটা তো অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আসতেছি, ওয়েট। নট লিসেন, দেখা যায় না, শোনা যায় না, ছোঁয়া যায় না, নট টাচ, ওয়ানলি ফিল, শুধুমাত্র অনুভব করা যায়, ওয়ানলি ফিল। ঠিক আছে? একজন বলতে ভাই এটা তো অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা। কে বলছো এটা অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা হইলে নন কাউন্টের সংজ্ঞা হইতে পারবে না? এমন কোথাও কিছু লেখা আছে? এমন কোথাও তো লেখা নাই। তো আমরা এক্স্যাক্টলি এই 4টা নাউনের সংজ্ঞাই লিখছি, বুঝছেন? এইগুলোর নন কাউন্টের সংজ্ঞা, নাউনের সংজ্ঞা, যে এই 4টা নাউনের সংজ্ঞা আছে সেটাই নন কাউন্টের সংজ্ঞা, ওটাই আমি অ্যাকচুয়ালি লিখছি। প্রথম সংজ্ঞা কি লিখছি দেখেন তো, কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায়, বা পৃথিবীতে আছেই একটা, বা নির্দিষ্ট কোনো কিছু বুঝায়, তখন সেটা কি বলে? তখন সেটাকে নন কাউন্ট বলে। আমি এটা আপনাকে লিখছি, তাই না? ওকে, তাহলে এখন প্রপার নাউনের সংজ্ঞা কি বলেন তো? বললাম যে ঢাকা, ঢাকা কি রে ভাই, ঢাকা পৃথিবীতে কয়টা আছে? পুরা পৃথিবীর মধ্যে ঢাকা আছে একটা না? বাংলাদেশের রাজধানী। ঢাকা নামে আর কিছু আছে? না। বা কোনো কিছু নির্দিষ্ট নাম, তাই না? 64টা জেলা আছে, সেই 64টা জেলার নির্দিষ্ট একটা জেলার নাম কি? ঢাকা। তো এইভাবে আমরা বলি যে প্রপার নাউন চেনার ক্ষেত্রে যে ভাই দেখ, প্রথম সেন্সে আমার মাথায় আসবে যে এই জিনিস কি পৃথিবীতে একটাই আছে? ঢাকা। হ্যাঁ, ওকে, এটা প্রপার নাউন, শেষ। এইভাবে বের হলে তো হয়েই গেল। আর এইভাবে যদি না হয়, সেকেন্ড, আমি আপনাকে বললাম রহিম, রহিম কোন নাউন? আপনি বললেন ভাইয়া রহিম তো পৃথিবীতে একটাই নাই, অনেকগুলো আছে। ওকে ফাইন, 1 নম্বর সংখ্যায় মিললো না। প্রপারের 1 নম্বর সংখ্যা কি? 1 নম্বর হলো কোনো কিছু পৃথিবীতে আছে হলো একটা, ওয়ানলি একটা, এটা হলো প্রপার নাউনের ডেফিনেশন। 1 নম্বরে যদি না মেলে, তখন 2 নম্বর সংখ্যায় আপনার আসতে হবে। 2 নম্বর সংখ্যা কি? 2 নম্বরে বলে যে কোনো কিছু নির্দিষ্ট নাম, ডিফাইন, ডিফাইন নেম, কোনো কিছুর নির্দিষ্ট নাম। কোনো কিছুর নির্দিষ্ট নাম বুঝালে তখন সেটা কি হয়ে যায়? প্রপার হয়ে যায়। ওই যে ঢাকা পৃথিবীতে আছে একটা, চোখ বন্ধ করে প্রপার নাউন। এখন রহিম কি পৃথিবীতে একটা আছে? না। তাহলে রহিম প্রপার নাউন হবে না? 2 নম্বর সংখ্যায় আসো না। 2 নম্বর সংখ্যা কি? ডিফাইন নেম। বলো, রহিম কার নির্দিষ্ট একটা নাম? ছেলেদের, ছেলের মধ্যে একটা ছেলে নির্দিষ্ট নাম হলো রহিম। তো ডিফাইন নেম যেহেতু প্রকাশ করতেছে, সেই জন্য আমরা বলতেছি যে এটা আমাদের প্রপার নাউন। শর্টকাট কথা। তো যেটা প্রপার নাউনের সংজ্ঞা ভাই, সেটাই নন কাউন্টের সংজ্ঞা। ওটাই লিখছিলাম। দেখো, কোনো কিছু যদি এক বলতে শেষ হয়ে যায়, বা পৃথিবীতে আছেই মাত্র একটা, তখন সেই নাউনকে কি বলা হয়? নন কাউন্ট নাউন। এই 4টা নাউনের সংজ্ঞাই অ্যাকচুয়ালি নন কাউন্ট নাউনের সংজ্ঞা। ওই 4টা আমি এখানে সিরিয়ালি লিখছি। ওকে, এখানে আমি 2 নম্বর সংখ্যা কি লিখছিলাম? গণনা করা যায় না কিন্তু পরিমাপ পাওয়া যায়, তখন থেকে নন কাউন্ট বলা হয়, লিখি নাই? ওকে, তো ম্যাটেরিয়াল নাউনের সংখ্যা কি? গণনা করা যায় না কিন্তু পরিমাপ পাওয়া যায়, এটা তো আমাদের ম্যাটেরিয়াল নাউন, তাই না? আসলে একটু গোল, গোল কি গণা যায়? না বাপ, গোল গণা যায় না। গোল পৃথিবীতে থেকে হলো আকরিক অবস্থায়, গলিত অবস্থায়। গলিত জিনিস তুমি কখনো গুনতে পারবে না, পরিমাপ করতে পারবে কত গ্রাম, রাইট? এভাবে কত তোলা, এভাবে তুমি পরিমাপ করতে পারবে, গোল কখনো গুনতে পারবে না। এই জন্য এটাকে কি বলতেছি? নন কাউন্ট নাউন বলতেছি। তারপর তুমি নন কাউন্টার কি বলতে পারবা? মানি, মানি একটা নন কাউন্ট নাউন।
মানির বাংলা অর্থ কি? মানির বাংলা অর্থ হলো সম্পত্তি, ঠিক আছে? মানি মানে টাকা বোঝায় না, সম্পত্তি বোঝায়। টোটাল তোমার সম্পত্তি, টোটাল সম্পত্তি গুলো তোমার অবিচ্ছিন্ন অবস্থায় থাকে, একত্রিত অবস্থায় থাকে। এই সম্পত্তি কেউ কখনো আলাদাভাবে গুনতে পারে না, ঠিক আছে? এই জন্য এটাকে আমি বলি, যেমন ধরো তোমার 5 শতক জায়গা আছে, এই জায়গা কি তুমি গুনতে পারবা? না, পরিমাপ করতে হবে। তো সম্পত্তি মানুষ মানুষের সম্পত্তি বা মানুষের যত ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে না, সবগুলো অবিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই জন্য বলে মানি মানে সম্পত্তি। এই সম্পত্তি বা মূলধন, এই মূলধন জিনিসটা পরিমাপ করতে হয়, কি পরিমাণ মূলধন আছে এটা কখনো গণা যায় না। এই জন্য মানিকে কি বলা হয়? মানিকে বলা হয় যে নন কাউন্ট নাউন, ঠিক আছে? অর্থাৎ গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। সেটাকে আমি কার মধ্যে ফেলাই দিই? যেহেতু গণনা করা যাচ্ছে না, শুধু পরিমাপ করতে হচ্ছে, তাই ম্যাটেরিয়ালের মধ্যে ফেলাই দিচ্ছি। তাহলে ম্যাটেরিয়ালের ডেফিনেশন কি বা নন কাউন্টের ডেফিনেশন কি? এই যে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। তারপর সুগার, সুগার সুগার মানে চিনি। তুমি বলতে পারো ভাইয়া চিনি আমি গুনতে পারবো, ওই যে কোয়ারেন্টাইনে 2020 সালে ছিলাম, কোন জায়গায় কতগুলা ডাল আছে, কতগুলা চিনি আছে, কতগুলা চিনির দানা আছে, ওইটা আমরা গুনে বের করছিলাম। তো ভাই দেখো এটা সময় সাপেক্ষ না, বলো? হ্যাঁ। তো যেই জিনিস মানুষের জন্য সময় সাপেক্ষ, আমি বলছি 1 কেজি চিনি দেন, আমাকে 1 মিনিটে দিয়ে দিবে। আপনি যে বলবেন আমাকে 10,000 পিস চিনি দেন, সে 10,000 পিস গুনতেই তো সারা দিন চলে যাবে, আপনার টাইমও নষ্ট হবে, তাই না? তো বলে যে জিনিসগুলো অনেক ছোট ছোট দানা, গুনতে আমাদের সময় সাপেক্ষ, সেগুলোকে ম্যাটেরিয়ালের মধ্যে রাখা হয়, সেগুলো গণার চেয়ে পরিমাপ করাটাই শ্রেয়। পরিমাপ করাটাই জন্য আমাদের জন্য উপকারী। এই জন্য সুগারকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বা নন কাউন্ট নাউন বলা হয়। ওকে, ম্যাটেরিয়াল নাউন। এবার আসেন হলো কালেকটিভ নাউন। আমি সঙ্গে কি লিখছিলাম দেখেন তো, এই যে একটু মিউট করে দেন আপু, অনেক নয়েজ আসতেছে। আপনি ভাবতেছেন নয়েজ আসতেছে না, বাট আসলে আসতেছে, আমরা বুঝতেছি। ওকে, আচ্ছা। 3 নম্বর কি লিখছিলাম দেখেন তো, কোনো গ্রুপ বুঝালে তখন সেটা কি হয়? তখন সেটা নন কাউন্ট হয়। কেন? গ্রুপ বুঝান মানে কি? 50 জন মানুষের একটা গ্রুপ, আমি কি আর 50 জনকে কাউন্ট করতেছি? না, আমি বলতেছি না এই গ্রুপটা নিয়ে আসো। আমি কি বলি? ওই গ্রুপের মধ্যে 50 জন মানুষকে নিয়ে আসো? নো, আমি বলি সি গ্রুপকে নিয়ে আসো। যারা আপনারা আইএসএসবি দিয়েছেন তারা তো জানেন, তাই না? ওখানে গ্রুপ থাকে, আমি ম্যারন গ্রুপের মধ্যে ছিলাম। জাস্ট বলবে গ্রুপ ম্যারন বা গ্রুপ ব্ল্যাক, গ্রুপ হোয়াইট। এই হোয়াইটের মধ্যে কতজন আছে ওটাকে নাম কারো বলে? জাস্ট গ্রুপের নাম বলে। যখন আপনি গ্রুপের কথা বলতেছেন, একটা গ্রুপকে নির্দেশ করতেছেন, ওই গ্রুপের মধ্যে 1000 জন থাকতেই পারে। তাহলে দিন শেষে আপনি একটা সিঙ্গেল একটা গ্রুপকে নির্দেশ করতেছেন। আর যেই জিনিস সিঙ্গেল, যে জিনিস আসে একটা, এক বলতে যে জিনিস শেষ হয়ে যায়, সেগুলো সবসময় নন কাউন্ট নাউন। ওইগুলো গণার প্রয়োজন হয় না, আসেই তো একটা, আমি কি গুনবো? কোনো জিনিস যদি একটাই থাকে সেটা আমার গুনার দরকার আছে? গুনার তো দরকার নাই। এখান থেকে বলা হয় যে ওকে ম্যাটেরিয়াল নাউন, সরি ম্যাটেরিয়াল বলতেছে কেন, কালেকটিভ নাউন একটা নন কাউন্ট নাউন, কালেকটিভ নাউন একটা নন কাউন্ট নাউন। কারণ কালেকটিভ নাউন দ্বারা কি বুঝায়? আপাতত লিখে নেন, কালেকটিভ নাউন দ্বারা শুধুমাত্র গ্রুপ বুঝায়, গ্রুপ। যে কোনো গ্রুপ বোঝানো হয়, যে কোনো গ্রুপ, GROUP, যে কোনো গ্রুপ বোঝানো হয়। কেন নন কাউন্ট? আমি আগে এটা প্রমাণ করতেছি, এগুলো আমি আরো ডিপে যাব, অনেক ডিপে যাব। আমি বললাম না প্রথমে 1 ঘন্টা বেসিক হবে, তারপর ডিপে যাব। তো আগে বেসিক পার্টটা শেষ করতেছি। তো আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি প্রমাণ করবো? অ্যাবস্ট্রাক্ট তো লিখে দিছি না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র ফিল করা যায়। কি রে ভাই, যে জিনিস তুমি দেখতেই পারো না ওটা গুনতে পারবা? কিভাবে গুনবা? যে জিনিস দেখাই যায় না, মায়ের ভালোবাসা তুমি গুনতে পারবা? ওটা ফিল করতে হয়, ওটা তুমি কখনো গুনতে পারবা না। কয়টা কয়টা মায়ের ভালোবাসা, এটা কোনো কথা হইলো? এটা গোনা যায়? এটা শুধু ফিল করতে হয়, বা এটা পরিমাপ করা যায়, মন দ্বারা পরিমাপ করা যায়। তো যে জিনিস দেখাই যায় না, ছোঁয়াই যায় না, শোনাই যায় না, ওটা তুমি গুনবা কিভাবে? এই জন্য ওটাকে বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি বলা হয়? নন কাউন্ট নাউন বলা হয়। তাহলে আমি আমার দিক থেকে প্রমাণ করেছি যে প্রপার নাউন যেহেতু একটাই থাকে, নন কাউন্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন আগেই বলছে গণনা করা যায় না, চোখ বন্ধ করে নন কাউন্ট নাউন। কালেক্টিভ নাউনে বলে যে একটা গ্রুপ বুঝায়, গ্রুপ মানে 50 জন মানুষ মিলে যদি একটা গ্রুপ হয়, একটা সিঙ্গেল জিনিস হবে। আর কোনো কিছু এক বলতে শেষ হয়ে গেলে সেটা নন কাউন্ট নাউন। ওটা তো বাস্তবিত গুনার প্রয়োজন হয় না, আছেই একটা, আমি কি গুনবো? ওটা গুনার দরকার আছে? না। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন, বললাম তো আগেই, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র ফিল করা যায়। বলছে সেই দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, তো গুনবা কিভাবে এটাকে? যার কোনো অস্তিত্বই নেই সেটা গুনবা কিভাবে? এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি বলা হয়? নন কাউন্ট নাউন বলা হয়। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন আসে যে ভাইয়া কি এমন হইলো যে শুধুমাত্র কমন নাউনকেই কাউন্ট নাউন বলা হচ্ছে? কি এমন পাইলেন যে কমন নাউন গণা যায়? প্রমাণ দেন কমন নাউন কেন গণা যায়। ওকে, আমি তো বললাম কোনো কিছুকে যদি 1 2 3 4 এভাবে গুনতে পারা যায় তখন তাকে গণনা করা বলে। গণনা করার সংজ্ঞা দিছি ভাই, 1 2 3 4 করে যদি গুনতে পারো না তখন তাকে গণনা করা বলে। এখন কমন নাউন চিন্তা করো তো, বয়, বয়, তাও, এইগুলো থেকে তুমি অনেকগুলো আছে না, তাও বলতে 1 2 3 4 এভাবে একে গুনতে পারবো না, গোনা যায় না। হ্যাঁ, বয় মানে ছেলে, পৃথিবীতে অনেক ছেলে আছে, বয় বলতে অনেক ছেলের কথা মাথায় চিন্তা আসে। কাউ বলতে অনেক গরুর কথা মাথায় চিন্তা আছে। তো পৃথিবীতে আছে অনেকগুলো এগুলো ভাই, 1 2 3 4 এভাবে তুমি গুনতে পারবা, অসীম আছে।
রাইট? এই জন্য এগুলোকে আমি কি বলতেছি, এগুলোকে বলতেছি হলো যে শর্টকাট কথায় গুনতে পারা যায়। এভাবে তো মানে কেমন একটা হয়ে গেল না, মানে কেমন জানি কিছু ভাগা ভাগা লাগতেছে। চলেন আমরা প্লুরালের ডেফিনেশন একটু শিখি। প্লুরাল, প্লুরালের সংজ্ঞা কি? মানে একটা থেকে অনেকগুলো বানানোকে প্লুরাল করা বলে, ঠিক আছে? একটা থেকে অনেকগুলো বানানো। তাহলে প্লুরালের সংজ্ঞা কি? বলা হয় যে কোনো ওয়ার্ডের সাথে যদি এস যুক্ত করে ওয়ান টু মেনি তখন তাকে প্লুরাল বলা হয়। কি বললাম? কোন একটা ওয়ার্ডের সাথে এস লাগাবেন, লাগায় যদি একটা থেকে অনেকগুলো বানানো যায় তখন তাকে প্লুরাল বলা হয়। প্লুরালের বেসিক ডেফিনেশন ভাই কিভাবে দেখবা, আসো। দেখো, কাউ মানে কি? গরু। ওকে, কয়টা গরু? কাউ মানে কয়টা গরু? একটা গরু। একটা এস লাগাও, লাগাইলাম, কি হয়ে গেল? কাউস। কাউস মানে কি? অনেকগুলা গরু, অনেকগুলা গরু। তাহলে বলো, কোন একটা ওয়ার্ডের সাথে এস লাগায় যদি একটা থেকে অনেকগুলো বানানো যায় তখন থেকে কি করা বলে? তখন থেকে প্লুরাল করা বলে, ঠিক আছে? এটা হলো আপনার প্লুরালের সংজ্ঞা, মানে কোনো কিছুকে একটা থেকে অনেকগুলো বানানোর সংজ্ঞা, এটাকে প্লুরাল করার সংজ্ঞা বলে। এখন বলেন, আপনি কাকে প্লুরাল করতে পারবেন? যেই নাউনটা গণা যায় তার সাথে এস লাগাই তো একটা থেকে অনেকগুলো বানাইতে পারবেন। এটা কি কমন সেন্স না? মানে কোনো কিছু যদি গণাই না যায় সেটার সাথে এস লাগাই কি একটা থেকে অনেকগুলো বানানো যাবে? বলেন, যাবে না। তো এখান থেকে আমরা কমন নাউন ট্রেনের একটা বেসিক একটা থিওরি বের করি বা একটা উপপাদ্য বের করি। এটা হলো যে ভাই দেখো, কমন নাউন যেহেতু গণা যায়, তার মানে যেহেতু গণা যায়, আর যেই জিনিস গণা যাবে সেটার সাথে সেটা প্লুরালও বানানো যাবে, যেই জিনিস গণা যাবে, তাই না? এই জন্য আমরা বলি যে দেখো, কাউন্টের সংজ্ঞা হলো কোনো কিছুকে যদি 1 2 3 4 এইভাবে গুনতে পাওয়া যায় তখন তাকে কাউন্ট করা বলে। আমরা সেকেন্ড সংজ্ঞায় চলে আসি, যে ভাই প্লুরালের সংজ্ঞা কি? প্লুরালের সংজ্ঞা হলো যে কোন একটা ওয়ার্ডের সাথে এস লাগায় যদি একটা থেকে অনেকগুলো বানানো যায় তখন তাকে প্লুরাল করা বলে। বয় মানে একটা বালক, সাথে একটা এস লাগাও, লাগাও, কি হয়ে গেল? বয়স, অনেকগুলো বালক হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা কমন নাউন চিনবো। যখন আমাকে জিজ্ঞাসা এরকম যে ভাই শুধুমাত্র বয়, তখন আমি কি বলবো? এটা একটা কমন নাউন। কোন কমন নাউন? এস কমন, সিঙ্গুলার কমন নাউন। আর যখন বলবে বয়স, তখন এটা কোন কমন নাউন? এটাও কমন। কোন কমন নাউন? পিসিএন, প্লুরাল কমন নাউন। তখন এটাকে প্লুরাল কমন নাউন বলবো। মানে কমন নাউন চেনার একটা শর্টকাট উপায় শেখাবো। এটা সারা জীবনের জন্য আমি এভাবে বের করি। আমি জাস্ট, আমাকে যদি বলে বয় কোন নাউন, আমি মনে মনে এর সাথে একটা এস লাগাই দিই। বয় থেকে বয়স, একটা থেকে অনেকগুলো হয়েছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঠিক আছে আল্লাহ, যেহেতু একটা থেকে অনেকগুলো হয়েছে তার মানে হুম, তার মানে এটা আমার গণনা করা যায় বলে এস লাগাই আমি একটা থেকে অনেকগুলো বানাইতে পারছি। তখন আমাকে বলে বয় কোন নাউন, এস এখন আছে না, তাহলে এটা ভাই সিঙ্গুলার কমন নাউন। আর যদি এস থাকে, বয়স, আল্লাহ এস যুক্তই আছে এবং অনেকগুলো বুঝাচ্ছে, তাহলে এটাকে আমি কি বলবো? প্লুরাল কমন নাউন। আপনি বলতে পারেন ভাইয়া মানে বুঝলাম না, এস লাগালেই সেটা কমন নাউন হয়ে যায়, মানে কি পাইছেন? ওকে, দেখো, এই চারটাকে আমি নন কাউন্ট বলে নাই, প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। এত কষ্ট করে প্রমাণ করলাম কেন? প্রমাণ করার পর উপপাদ্য প্রমাণ করার পর একটা লাভ, একটা প্রফিট লাগে না? এখানে আমার প্রফিট কি? এখানে প্রফিট হলো যে এগুলোকে আমি নন কাউন্ট প্রমাণ করছি। নন কাউন্ট মানে কি? যেটা গণাই যায় না তার সাথে এস লাগাই কি একটা থেকে অনেকগুলো বানানো যাবে? জীবনেও না। প্রমাণ নেবেন? আসেন। প্রপার নাউন যা ইচ্ছা বলেন, রহিম বলেন, রহিম প্লাস এস কি হইলো? রহিমস। কি রে ভাই, রহিমস মানে কি অনেকগুলা রহিম? নাকি রহিমস এর অধিকার রহিমের পসেসিভ হয়ে গেল? রহিমের পসেসিভ হয়ে গেল ভাই, অনেকগুলা রহিম হলো না। ঢাকা থেকে ঢাকাস, ঢাকা থেকে ঢাকাস, কি রে ভাই, ঢাকাস মানে কি অনেকগুলো ঢাকা হলো? না। এস লাগাই একটা থেকে অনেকগুলো বানাইতে পারতেছো না ভাই, তার মানে চোখ বন্ধ করে এটা, আর যাই হোক এটা আমার কমন নাউন হইতে পারবে না। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন, যেটা বলতেছেই গণা যায় না, এর সাথে এস লাগাই কাম আছে? ধর আমি একটা ওয়ার্ড দিলাম, কি দেওয়া যায়? ওয়াটার। ওয়াটার, ওয়াটার মানে কি? ওয়াটার মানে পানি। প্লুরাল কেমনে বানাবা? এস লাগাবা, লাগাও। ওয়াটার থেকে ওয়াটার্স, ওয়াটার্স মানে কি অনেকগুলো পানি? হয় না, ওয়াটার্স মানে অনেকগুলো পানি না। ওয়াটার্স মানে মিনিংই চেঞ্জ হয়ে যায়। ওয়াটার্স মানে হয়ে যায় আপনার পুকুর বা ডোবা, এমন কিছু একটা মিনিং হয়ে যায়, ডোবা বা পুকুর, বুঝছেন? এমন মিনিং হয়ে যায়। হলো? হলো না তো? কালেকটিভ, এস লাগাবেন? কালেকটিভের কাহিনী পরে বলবো। কালেকটিভ কিভাবে এস লাগালে যাত্রা ত্যাগ করে, ঠিক আছে? কালেকটিভ নাউনের আচরণ এটা একটু পরে বলবো আমরা, সমস্যা নেই। কালেকটিভ একটু স্কিপ করেন। অ্যাবস্ট্রাক্ট নাউন, গণাই তো যায় না, দেখাই তো যায় না, মানে শোনাই তো যায় না, এটা কিভাবে, কি রে ভাই, এটা কি, এটা কিভাবে আপনি প্লুরাল বানাবেন? দেখি, আমরা দেখি, চলেন তো, চলেন বানাই। মিউজিক, ঠিক আছে? আচ্ছা, মিউজিক দিয়ে একটু পরে আসতেছি।
চলেন আমরা দিলাম হলো হেট, ঘৃণা। ঠিক আছে, হেট, হেট মানে ঘৃণা। কি রে ভাই, হেটস মানে কি অনেকগুলো ঘৃণা হয়? অনেকগুলো ঘৃণা এমন কিছু বুঝাই? এমন কিছু তো বুঝাই না। তার মানে আমরা দেখলাম এই চারটাকে নন কাউন্ট প্রমাণ করার কারণ হইলো যাতে করে আমরা বলতে পারি যে ভাই দেখ, একদম শর্টকাট কথা, এগুলো যেহেতু নন কাউন্ট, তার মানে এগুলোর সাথে এস লাগায়া সিঙ্গুলার থেকে প্লুরাল বানানো যাবে না, এগুলো নন কাউন্ট, এটা গণনা করা যায় না। এবং এই চারটা নন কাউন্ট প্রমাণ করার একটাই কারণ যে যাতে কমনকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। কমন নাউন মানে কি? আল্লাহ, একদম সহজ। কমন নাউনের জাস্ট সিঙ্গুলার থেকে প্লুরাল চিন্তা করবো, যেটার সাথে কি এস লাগায় একটা থেকে অনেকগুলো বানানো যাবে, ইয়েস অর নো। যদি যাই কমন, না গেলে ভাই প্লুরাল যেহেতু বানানো যাচ্ছে না, তার মানে সেটা কাউন্ট না, সেটা নন কাউন্ট। নন কাউন্ট হলে চারটা জাতের মধ্যে পড়ে যাবে। এভাবে যে কোনো ওয়ার্ডকে তুমি ব্যাখ্যা করতে পারবা। চলো আমরা কয়েকটা পিকুলার ওয়ার্ডকে ব্যাখ্যা করি। আমাদের প্রথমে আসতেছে হলো কি? ভয়েস। ঠিক আছে, ভয়েস। আমাকে বলে ভয়েস কোন নাউন? ভয়েস মানে কি? সাউন্ড। আমি মুখ দিয়ে যে গলাতে কথা বলতেছি, এই ভয়েস মানে মানুষের গলার সাউন্ড বা সামথিং বুঝে, তাই না? ওকে। অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা কি? দেখা যায় না, শোনা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ফিল করা যায়। ভয়েস তুমি শুনতে পারতেছো না? আল্লাহ, আমার ভয়েস না শুনলে তুমি ক্লাস কিভাবে করতেছো? তাহলে কি এই সংজ্ঞার মধ্যে পড়লো? পড়লো না তো। ভয়েসটা শুনতে পারতেছো, তাহলে তো হবে না। অ্যাবস্ট্রাক্ট বলছে যে দেখতে পারবা না, ছুঁইতে পারবা না, শুনতে পারবা না, শুধুমাত্র অনুভব করতে পারবা। ভয়েস শুনতে পারো না? পারো। তাহলে এটা কি তোমার অ্যাবস্ট্রাক্ট হবে? অ্যাবস্ট্রাক্ট তাহলে হচ্ছে না। তাহলে কি হবে? বাকিগুলো দেখি। ভয়েস দ্বারা কি কোনো গ্রুপকে বোঝায়? না। ভয়েস দ্বারা কি গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, এমন কিছু কিছু বলছে ভয়েস তুমি গণনা করতে পারো না? হ্যাঁ, কেন? তোমার ভয়েস, তোমার আম্মুর ভয়েস, আব্বুর ভয়েস, তোমার ক্র্যাশের ভয়েস আলাদা আলাদা করে গুনতে পারো না? এখানে ধরো 5 জন চিল্লাচিল্লি করতেছে, এখানে যে 5টা ভয়েস আছে তুমি আইডেন্টিফাই করতে পারবা না? পারবা ভাই, ভয়েস গুনতে পারবা। তাহলে কি ম্যাটেরিয়াল হবে না প্রপার হবে? না ভাই। ভয়েস কি পৃথিবীতে একটা আছে? হ্যাঁ, মানে কি পৃথিবীতে কোটি কোটি মানুষের ভয়েস আছে, একটা কিভাবে থাকতে পারে ভাই? কি উল্টা পাল্টা কথা, তাহলে এটা প্রপার হবে না। তাহলে এটা কমন কিভাবে হবে? আসো, কমনের একদম সহজ চেনার উপায় বলো। ভয়েস কি বলছে, এটা কমন হবে নাকি হবে না বোঝার উপায় কি? মনে মনের সাথে টেস্ট লাগাও, বলো। ভয়েস প্লাস এস, ভয়েসেস। ভয়েসের প্লুরাল কি ভয়েসেস হয়? ইয়েস। যখন ভয়েসেস হচ্ছে তখন কি ওয়ান টু মেনি হয়েছে? একটা ভয়েস থেকে অনেকগুলো ভয়েস হয়েছে। ভয়েসেস মানে কি অনেকগুলো মানুষের ভয়েসকে বোঝায়। ইয়েস। তাই আমি কি বলবো? ভয়েস থেকে ভয়েসেস। ওকে, ওকে। তাহলে আমি বলতে পারলাম ঠিক আছে ভাই, তাহলে এটা কোন নাউন হবে? এটা কমন নাউন হবে। আর কমন নাউন মানে তারা কাউন্ট নাউন, শুনতে পারতেছো? এস লাগায় একটা থেকে অনেকগুলো বানাইতে পারতেছো। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এটাকে বলতেছি কমন নাউন এবং কাউন্ট নাউন। এভাবে বের করতে হয়। আসো এবার মিউজিক। মিউজিক, ওকে। মিউজিক জিনিসটা কি? মানুষ তার ভয়েসের মাধ্যমে যেই কম্পন, ভোকাল কর্ডের কম্পন সৃষ্টি করে, ওই কম্পাঙ্ক বা কম্পনকে বলা হলো মিউজিক। তাহলে মিউজিকের বাংলা মিনিং কি আসছে? কম্পাঙ্ক বা কম্পন, বা মানে ভোকাল কর্ড যে কাঁপতেছে, এই কম্পন থেকে কিসের সৃষ্টি হয়? সুর, সুরের সৃষ্টি হয়। এটাকে ভয়েস কন্ট্রোল করা বলে, সুর। ঠিক আছে, এখান থেকে তোমার সুরের সৃষ্টি হয়। তাহলে মিউজিক জিনিসটা কি? মিউজিক জিনিস কিন্তু তুমি যে ভয়েসে কথা বলতেছো ওই ভয়েস না, তোমার কণ্ঠস্বর না, তোমার কণ্ঠস্বরের মধ্যে যে সুর আছে ওই সুরকে বোঝানো হয়, রাইট? শ্রেয়া সিঙ্গল যখন গান করে, ইন্ডিয়ার খুব ফেমাস, আপনি তার ভয়েস তো শুনতে পান, কিন্তু তার ভয়েসের মধ্যে যে রিদমটা আছে, যে তান বা যে সুরটা আছে, রাইট, গলার কম্পন, ওটা আপনি জাস্ট ফর অনুভব করতে পারেন। ওটা কিন্তু আপনি শুনতে পারেন না, ওটা জাস্ট ফিল করেন, আপনার বুকে এসে লাগে, কাইন্ড অফ এরকম। এই জন্য বলি মিউজিক হলো তান বা সুর। ঠিক আছে, এটা আপনি শুনতে পারেন না, শুনতে পারেন হলো ভয়েস। আর ভয়েসের মধ্যে যে সুরটা আছে ওটা আপনার বুকে এসে লাগে। এই জন্য দেখবেন যার ফেভারিট সিঙ্গার এখন যেখানে কনসার্ট করুক, যত টাকায় লাগুক, সে সেখানে যায়, ওনার গান আমার শুনতে হবে, ব্যাপারটা এরকম। এই জন্য বলি মিউজিকটা কি, প্রথমে বলতেছে দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, জাস্ট ফিল, অনুভব করতে হয়। তাই মিউজিক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি এর যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানাইতে পারবেন না ভাই। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সেটা কি? সেটা হলো আমাদের এক কথায় অ্যাবস্ট্রাক্ট নাউন এবং নন কাউন্ট নাউন। বলা যায় না মানে সেটা কি? নন কাউন্ট। জীবনে কোনো জায়গায় দেখছেন মিউজিক্স, 10 মিউজিক্স কোন জায়গায় দেখছেন? যদি দেখে থাকেন ওরা বলেন ভাই গ্রামার জানোস না, গ্রামার ঠিক করে লিখ। মিউজিকের প্লুরাল মিউজিক্স কখনো হয় না ভাই, সরি। তুমি বলতে পারো আ বাঞ্চ অফ মিউজিক। নন কাউন্টকে বিভিন্ন উপায়ে কাউন্ট বানানো যায়, বিভিন্ন উপায় আছে। ঠিক আছে, আ গ্রুপ অফ মিউজিক তুমি এভাবে বলে তাকে প্লুরাল করতে পারবা। ডিরেক্ট এস লাগায়া একমাত্র কমনকে প্লুরাল করা যায়, আর কোন নাউনকে ডিরেক্ট এস লাগায় প্লুরাল করা যায় না, কোনোভাবেই না।
অসম্ভব, ঠিক আছে? শুধুমাত্র তুমি কমন নাউনের সাথে ডিরেক্ট একটা এস লাগায় একটা থেকে অনেকগুলো বানাইতে পারবা। আর প্লুরালের সংজ্ঞাই হইলো এস লাগায় একটা থেকে অনেকগুলো বানাইতে হবে, এটাকে প্লুরালের ডেফিনেশন বা প্লুরালের সংজ্ঞা বলা হয়। বুঝা যায়? তো এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইলাম এত কিছু থেকে, যে ভাই দেখো এই চারটা যেহেতু আমার নন কাউন্ট নাউন, মানে গণা যায় না, তাহলে এগুলোর সাথে এস লাগালে একটা থেকে অনেকগুলো বানানো যাবে না। তাহলে কমন নাউন জানার সহজ উপায় কি? নাউনের সাথে যদি এস লাগাই একটা থেকে অনেকগুলো বানাইতে পারি, চোখ বন্ধ করে ঠাডা কমন নাউন, ওখানে আর কোনো কথাই হবে না। এইভাবে আমি কমন চিনলাম, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা দিছি, কালেকটিভের সংজ্ঞা দিছি, ম্যাটেরিয়ালের সংজ্ঞা দিছি, তারপর আমি প্রপার নাউনের সংজ্ঞা দিছি, যে কোন নাউন আমরা কিভাবে চিনতে পারবো। এটা আমাদের ছিল হলো মোটামুটি বেসিক পার্ট। এখানে কি শেষ? না, আরো অনেক কিছু আছে, কেবল শুরু। চলেন আরো কিছু আমরা দিই। আর কি কি দেওয়া যায়? ভয়েস দিলাম, মিউজিক দিলাম, আরো অনেক নাউন আছে, সামনে যাই দেখতেছি। চলেন। আবার একটা নাউন দুই রকম নামও হয়, কিভাবে হয়? আবার নাউন তার রূপ পরিবর্তন করে, কিভাবে করে, সব আমরা দেখবো, চিন্তা করেন না। আপাতত একটু ছিল হলো বেসিক পার্ট, বুঝছেন? যাতে করে আপনি বেসিকটা ধরতে পারেন, সেই জন্য। আসেন প্রপার নাউন। ভাই এগুলো তো আমরা লিখবো না, কোনো কিছু নির্দিষ্ট নাম বুঝে এইটা সেইটা। আমরা প্রপার নাউন দুই ভাবে চিনবো, এত প্যারা কেন নেবো? নাম্বার ওয়ান কি? পৃথিবীকে একটা আছে, ওয়ানলি ওয়ান। পৃথিবীতে ওয়ানলি ওয়ান একটা আছে, প্রথমে চেক করব। যদি একটা এক থাকে, হাস করে ভাই এটা প্রপার নাউন, আর দেখতেও হবে না। এক নম্বরে যদি না পাই, দুই নম্বরে আসবো। এটা কি কোনো কিছু নির্দিষ্ট নাম? কোনো কিছু নির্দিষ্ট নাম, ডিফাইন নেম বুঝাই কিনা? ডিফাইন নেম। এটা কি কোনো কিছু নির্দিষ্ট নাম? চিহ্ন দিলাম, ইয়েস। তাহলে প্রপার নাউন। না হলে নির্দিষ্ট নাম হলে কি? না হলে কি হবে সেটা অন্যভাবে বের করব। প্রপার নাকি এটা তুমি এখন বের করো। তুমি এখন মানে ধরো 1000টা 1000টা আমের মধ্যে আপেল খুঁজতেছো, এখন আপেল চেনা শিখো ভাই। 1000টা ওগুলো আম নাকি, কি আমকে আমনে চিনতে হয়, পরে চিনবা। তারপর প্রপার শিখাচ্ছে না, তো প্রপারটা চেনো না। যে ওয়ানলি একটা থাকা বুঝালে প্রপার নাউন, অথবা কোনো কিছু নির্দিষ্ট নাম বুঝালে সেটা প্রপার নাউন হয়, শেষ। এভাবে সারা জীবন সব বের হয়। এটা আমার 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 নিজের ভেতর থেকে এক্সপিরিয়েন্স থেকে আনা, এটা কোনো বই থেকে এগুলো নাই, বই এগুলো পাবো না। দেখো রহিম, রহিম পৃথিবীতে কি একটা আছে? অনেকগুলো থাকতে পারে। রহিম কি কোনো কিছু নির্দিষ্ট নাম? ইয়েস। একটা ছেলে নির্দিষ্ট নাম হতে পারে রহিম, ওকে, এটা প্রপার নাউন, শেষ। আসো। মেঘনা, মেঘনা কি পৃথিবীতে একটা আছে? ইয়েস। মেঘনা নদী পৃথিবীতে একটা, তাহলে কাহিনী শেষ, প্রপার নাউন। পদ্মা পৃথিবীতে একটা, ইয়েস। এই জন্যটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো এই জন্য প্রপার নাউন। অনেকে বলে ভাইয়া না গঙ্গা পদ্মা এটা দুই রকম নাম আছে। আরে ভাই ঠিক আছে, বল নদীর একটা নির্দিষ্ট নাম কি? নদীর একটা নির্দিষ্ট নাম পদ্মা না? ডিফাইন নেম না? ওকে, এটা প্রপার নাউন। তুমি যেমনেই যাও ভাই, এই ক্যাটাগরির বাইরে যাইতে পারবে না। আমি যা বলবো এটার কোনো ব্যতিক্রম বের করতে পারবে না। পারলে আমাকে দেখাও। এই পর্যন্ত যারা যারা অন্য অন্য ব্যাচের ছিল কেউ পারে নাই, কারণ এটা অনেক অ্যানালাইসিস করে জিনিসটা সাজানো হয়েছে। আর এগুলো অবশ্যই নোট করবেন। কি লেখা আছে এটা ম্যাটার না, আমি কি বলতেছি এটা ম্যাটার। আমার লেখাগুলো নোট করবেন, আমি যেটা লিখতে বলতেছি নিজের ভাষায় নোট করবেন। আপনার হাতের লেখা যেমনই হোক, আপনি বুঝতে পারলে আমি খুশি। আপনি নোট করতেছেন কিনা এটা আমার কাছে বড় কথা, কারণ এরকম নোট আমাদের কাছে 1 থেকে 150 কপি আছে। কত স্টুডেন্ট যে গ্রুপে পোস্ট করছে, তো আমার অনেক ওখানে সম্ভার আছে, প্যারা নেই। আসে, ওকে। তো প্রপার নাউন আমরা দেখলাম, এতটুকুই প্রপার, আর কিছু না। রহিম ইজ ল্যাক্রিমোস, ল্যাক্রিমোস মানে চিৎকাদনে। রহিম চিৎকাদনে, চিৎকাদনে কার অবস্থা? রহিমের অবস্থা। তাহলে এটাকে কি বলবেন? অ্যাডজেক্টিভ বলবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার কি আছে? ওকে, কমন নাউন। তাই এত কিছু বলতে পারবো না। যে নাউনদের সাধারণ কিছুর নাম বুঝাই, যখন আমি বুঝাই যে সাধারণ কিছুর নাম বুঝে, তখন সবাই পোলাপন বলে যে কেমন সাধারণ কিছু। আহা, এটা মহা যন্ত্রণা, এত কিছু বলতে পারবো না। শর্টকাট কথা ভাই, একভাবে চিনবি, একদম সহজ উপায়। ওয়ার্ডটার সাথে একটা এস লাগাবি। ওয়ার্ডটার সাথে কি লাগাবি? একটা এস। এস লাগাই যদি ওয়ান টু মেনি করা যায়, ওয়ান টু মেনি, তাহলে সেটা চোখ বন্ধ করে কি হবে? চোখ বন্ধ করে কমন, শেষ। ওয়ার্ডের সাথে যদি আগে থেকে এস না থাকে, তাহলে সিঙ্গুলার কমন নাউন। আর যদি ওয়ার্ডের সাথে এস থাকে ভাই, তাহলে সেটা প্লুরাল কমন নাউন। এত বাঁচাইতে পারবো না, এত বাঁচানোর দরকার নেই। দেখো, আসো। বয়, বিয়ে ওয়াই, বয়। বয় কি একটা কমন নাউন কিনা? এটা কি সাধারণ কোনো কিছুর নাম নাকি? এটা বুঝতেই তো জান বের হয়ে যায়। এত বোঝার দরকার আছে? এস লাগাও, মনে মনে এস লাগাও। বয় প্লাস এস, বয়স। বয়স মানে কি অনেকগুলো ছেলে? ইয়াস। একটা থেকে অনেকগুলো বানানো গেছে? ইয়াস। ওকে, এই ওয়ার্ডের সাথে কি এস আছে? না। ওকে, সিঙ্গুলার কমন নাউন। যদি ওয়ার্ডটার সাথে আগে থেকে এস থাকতে, এই যে বয়স, হ্যাঁ ভাই, অনেকগুলো বুঝাই ভাই, সেটা তো আগে থেকে প্লুরাল হয়ে আছে। শুধুমাত্র কমন নাউন প্লুরাল হইতে পারে, প্যারা দেওয়ার দরকার আছে না। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এই জন্য এটাকে আমি বলতেছি যে হোয়াইট কালার নিচে এখন দেখতে পারবেন। এই জন্য বলতেছি ভাই এটা কমন নাউন। কোন কমন নাউন? এস আছে, ইয়েস, প্লুরাল কমন নাউন। এত পেঁচাইতে পারবো না। এবং লেখছি দেখেন, কমন নাউন শুধুমাত্র প্লুরাল হইতে পারে। এত যে খাটাখাটি করলাম 30 মিনিট, লাভ বুঝতে পারতেছেন? কেন এত খাটাখাটি করলাম? যাতে করে কমন নাউনের আমি একটা বেসিক সংজ্ঞা বের করতে পারি।
এই বইয়ের সংজ্ঞা আমার আপনাকে বুঝাইতে না হয়, কোনো কিছু ছাত্রের নাম, হোয়াট ইজ সাধারণ নাম, কারো জীবন না থাকে, হোয়াট ইজ কারো জীবন না থাকতে পারে, মানে কি, কই আছি আমি, এইভাবে তো ভাই কখনো সম্ভব না। এই জন্য আমরা বলতেছি যে ভাই দেখো একটা পেঁচাতে পারবো না, আমরা প্রমাণ করছি যে কমন নাউন শুধু প্লুরাল হইতে পারে। আর প্লুরালের সংজ্ঞা কি? প্লুরালের সংজ্ঞা হলো যে ওয়ার্ডটার সাথে এস লাগায় ওয়ান টু মেনি, একটা থেকে অনেকগুলো বানাইতে হবে, এটা হলো প্লুরালের সংজ্ঞা। তো ভাই যেহেতু শুধু কমন নাউনই প্লুরাল হইতে পারে, লাগায় এস, এস লাগায় যদি একটা থেকে অনেকগুলো হয় প্লুরাল কমন নাউন, আর যদি একটা থেকে অনেকগুলো না মিনিং হয় তাহলে আর যাই হোক ভাই কমন নাউন। অন্য কি হবে? গাধা চিনতেছো গাধা চিনো, অন্য জায়গায় যে আমরা বাঘ চিনবো, কমন নাউন চিনতেছো আপাতত কমন নাউন চিনো। অন্য হলে কি হবে? অন্য হলে ওই চারটে নাউন আছে ওইভাবে ডেফিনেশন দিয়ে খুঁজে বের করবা। প্রপারের ডেফিনেশন দেখালাম, কমনের ডেফিনেশন দেখালাম, চলো এবার আমরা কালেক্টিভের ডেফিনেশনে চলে যাবো। এত কিছু নোট করার ভাই দরকার নাই, আই হেট ইট। আমার এত নোট চাই না, আমি যেটা বলতেছি ওটা তোমার আছে, ইয়েস। আমি যে দুইটা এক্সাম্পল দেখালাম ওটা তোমার আছে, ওকে এনাফ, আই এম স্যাটিসফাইড, আর কিছু দরকার নেই। এবং কমন নাউন হলে প্লুরাল হইতে পারে, এটা আমি নিজেও বলছি, তাহলে এটা নোট করতে হবে, বুঝতেই পারতেছি। আসেন, এগুলো স্লাইডে দিয়ে রাখা হয় জাস্ট ফর ফর্মালিটি, হ্যাঁ, যে একটা ক্লাস কেমন সাদা থাকলে কেমন লাগে, এই জন্য জাস্ট রাখা হয় আর কিছু। ওকে, এবার আমাদের ফ্যাক্টরটা হইলো যে কালেকটিভ নাউন। একটু আগে বলছিলাম যে গ্রুপ বুঝালে কালেকটিভ নাউন হয়, কেন ভাই এত সহজ? খালি গ্রুপ বুঝালে কালেকটিভ হয়, এত সহজ? হুম, কালেকটিভের সংজ্ঞা আছে, দেখেন। নাম্বার ওয়ান, এক নম্বর কথা যে কালেকটিভ নাউন, আচ্ছা আমরা এক্সাম্পল থেকে সংজ্ঞায় আসি, প্রতিপাদন করি তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, ডিরেক্ট এগুলো সংজ্ঞা টঙ্গা মুখস্থ করানো হচ্ছে। দেখেন, আমি যদি বলি প্রসেশন মিছিল, PROCESSION, প্রসেশন মিছিল, ওকে, বলেন মিছিলের কি কোনো জীবন আছে? প্রসেশন মানে মিছিল, মিছিলের কোনো জীবন আছে? নাই। তাহলে এক নম্বর লেখেন কালেকটিভ নাউন কি? জীবন থাকা যাবে না, এক নম্বর ডেফিনেশন, নো লাইফ। ওকে, মিছিলের মধ্যে যারা আছে তাদের কি জীবন আছে? জীবন থাকা যাবে না, এবং কি বুঝাবে? প্লাস গ্রুপ বুঝাবে। প্রসেশন একটা মিছিল, মানুষের গ্রুপ না, তাহলে দেখেন জীবন থাকা যাবে না প্লাস গ্রুপ, GRUP, গ্রুপ বুঝাবে, ঠিক আছে, এক নাম্বার। দুই নাম্বার, বলেন এই গ্রুপের মধ্যে যারা আছে, মিছিলের মধ্যে যারা আছে তাদের কি জীবন আছে? মিছিলের মধ্যে মানুষ আছে, মানুষের দেখবে স্লোগান কেমনে দিবে, আজব কথাবার্তা। তাহলে কালেকটিভ নাউনের জীবন থাকবে না, একটা গ্রুপ বুঝাবে, এই গ্রুপের মধ্যে যারা থাকবে তাদের জীবন থাকবে। দুই নম্বর লেখেন, ধরেন একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে যারা থাকবে তাদের জীবন থাকবে, ঠিক আছে। তো আমি এভাবে চিহ্ন দিয়ে বুঝাইলাম, আপনি লিখে নেন, আপনি চিহ্ন দিয়ে যদি না বুঝেন পরে ভুলে যাবেন। গোল মানে কি? একটা গ্রুপ না, গ্রুপের মধ্যে যারা থাকবে, আর মানুষ লাগানো, গ্রুপের মধ্যে যারা থাকবে তাদের জীবন থাকবে, ক্লিয়ার? দুই নম্বর সংজ্ঞা। তিন নম্বর সংজ্ঞা কি? ওরা যখন গ্রুপের মধ্যে থাকবে একটা ডিফাইন, একটা নির্দিষ্ট কাজ করবে, একটা ডিফাইন ওয়ার্ক, ডিফাইন নির্দিষ্ট একটা কাজ করবে, ডিফাইন ওয়ার্ক নির্দিষ্ট একটা কাজ করবে, যদি এই তিনটা সত্য মানতে পারে তখন সেটা কালেকটিভ নাউন। তাই বুঝো নাই? আসো, প্রশাসন মানে কি? মিছিল, মিছিলের জীবন আছে না, একটা গ্রুপ বুঝাই, ইয়েস, তাহলে এর জীবনে প্লাস গ্রুপ বুঝাচ্ছে। নেক্সট, মিছিলের মধ্যে যারা আছে মানুষ, সবার জীবন আছে, ইয়েস। গরু ছাগলও মিছিলে থাকতে পারে, গরু ছাগলের জীবন আছে, ইয়েস। ওকে, যতক্ষণ মিছিলের মধ্যে থাকবে তারা একটা নির্দিষ্ট কাজ করবে, মিছিলের মধ্যে বুড়া জোয়ান তোমার যত শিবির টিবির সব আছে, আছে না? আছে। যখন তারা মিছিলের মধ্যে ছিল, একটা ওয়ানলি একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল, হোয়াটস দ্যাট? দ্যাট ইজ স্লোগান দেওয়া। কি দেওয়া? স্লোগান, স্লোগান, রাইট? এই জন্য আমি এটাকে কি বললাম? প্রসেশনকে কালেকটিভ নাউন, বুঝছেন? কালেকটিভ নাউনের সংজ্ঞাটা কি? একটাতে ভালো লাগেনি, চলেন নেক্সটটাতে যাই। বলেন আর কি থাকতে পারে? অনেকগুলো তো আছে। আর্মি, বলেন আর্মি কি জীবন আছে? না ভাই, সরি, আমরা বলি না সে আর্মি, ভুল কথা ভাই, সে আর্মি না, সে আর্মির গ্রুপের একটা সদস্য, এটা হলো আসল কথা, বুঝছেন? আর্মি কি বুঝাই? একটা গ্রুপের নাম, আর্মি তো জীবন নেই, তাই না? আর্মির মধ্যে কারা আছে? মানুষ, সোলজার্স আছে, তাদের জীবন আছে, ইয়েস। যখন তারা আর্মি সংগঠনে থাকে কি করে? তাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, একটা নির্দিষ্ট কাজই করে, এছাড়া অন্য অন্য কোনো কাজ করে? পুরো গ্রুপ সেম কাজ করে ভাই, দেশকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাইতে হবে, দেশের সমান রক্ষণ রাখতে হবে। এই জন্য এটাকে আমি কি বলতেছি? এই জন্য এটাকে আমি বলতেছি শর্টকাট কথাই যে ওকে, আর্মি একটা কালেকটিভ নাউন, শেষ। আপনি এই সঙ্গে কোথাও শিখছিলেন কিনা আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট আমি যেটা বলতেছি এটাই লাস্ট কথা, এরপর আপনার গ্রামার নতুন করে শিখতে হবে না, কোনো রকম কিছু মুখস্থ বিদ্যা না, সব বুঝে বুঝে পড়বো। এখন পর্যন্ত কিছু মুখস্থ করেনি, প্রতিপাদন করছি শর্টকাট বানাইছি, প্রতিপাদন করছি শর্টকাট বানাইছি, কোনো কিছু মুখস্থ চলবে না। আসো, আর কি কি লাগবে? জুরি, জুরি মানে বিচারকের দল, দলের জীবন নাই, দলের মধ্যে যারা আছে তাদের জীবন আছে,
বিচারকের দল নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে, কি করে? বিচার করার কাজ। এর জন্য জুরি একটা কালেকটিভ নাউন। আসো ক্লাস, ক্লাস নিয়ে তো মহাঝামেলা। ক্লাস কমন নাউন হতে পারে না? দেখো তো, দেখো তো, দেখো তো, ক্লাস, ক্লাসের সাথে যদি একটা এস বা ইএস লাগাও, কি হলো? ক্লাসেস। একটা থেকে অনেকগুলো হয়ে গেল না? হ্যাঁ ভাই, তাহলে ক্লাস কি? ক্লাস একটা কমন নাউন, আপনি অস্বীকার করেন? আমি কেন অস্বীকার করবো? আল্লাহ কি বলে, আমি তো মনে প্রাণে মানে ক্লাস একটা কমন নাউন। দেখো ক্লাস কোন নাউন? ক্লাস একটা কমন নাউন। ওকে, বলো। কমন নাউন হওয়ার পর, ক্লাস তো কমন নাউন হয়ে গেছে, কমন নাউন হওয়ার পর আমি একে কালেকটিভ প্রমাণ করব। কিভাবে প্রমাণ করবেন? বুঝো, এটা কিন্তু কমন হয়ে গেছে অলরেডি। কালেকটিভের সঙ্গে কি এর কোনো জীবন থাকা যাবে না, প্লাস একটা গ্রুপকে বুঝাবে। বলো ক্লাসের কোনো জীবন আছে? না। একটা গ্রুপকে বুঝাই? ইয়েস। ক্লাস স্টুডেন্টদের, টিচার মিলে একটা গ্রুপ, অবশ্যই গ্রুপকে বুঝাই। ক্লাস 1 টিচার স্টুডেন্টের সমষ্টি, গ্রুপকে বুঝাই। ক্লাসের মধ্যে যারা আছে তাদের জীবন আছে? ইয়েস। ক্লাসের মধ্যে তো গরু ছাগল নাই, তাই না? কি আছে? টেবিল চেয়ার আছে, টেবিল চেয়ারের জীবন আছে? আরে ভাই, শুধু টেবিল চেয়ারই আছে, স্টুডেন্ট টিচার নাই? ক্লাসের উদ্দেশ্য কি? স্টুডেন্ট আর টিচার থাকার পর, তাই না? তাহলে ক্লাসের মধ্যে স্টুডেন্ট টিচার আছে, ওদের জীবন আছে। যতক্ষণ ক্লাসের মধ্যে স্টুডেন্ট টিচার থাকতেছে, কি করে? পড়াশোনা করে। এখন ক্লাসে যে যদি কেউ পিছে বসে পাকনামি করে, খেলাধুলা করে, নাচ গান করে, এটা কি আমার দোষ? না, এটা তোমার দোষ। ক্লাসের অ্যাকচুয়াল কাজ ওখানে যে পড়াশোনা করবা ভাই তুমি। তাহলে এটা ডিফাইন ওয়ার্ক করতেছে সবাই মিলে, তাই না? নির্দিষ্ট একটা কাজ করতেছে, কি? পাঠদানের কাজ, পড়ালেখার কাজ। এই জন্য এটাকে আমি কি বলতেছি? ক্লাসকে, ক্লাসকে বলতেছি হলো কালেকটিভ নাউন। ঠিক আছে? এখন কোশ্চেন, ভাইয়া ওয়েট, ক্লাসকে কমনও বলতেছেন, কালেকটিভও বলতেছেন, তাহলে কোনটা ঠিক মারবো? এটাও বড় কথা না। বড় কথা কি, আপনি চিল্লায় চিল্লায় বলছেন যে কালেকটিভ নাউন একটা নন কাউন্ট নাউন, বলছেন না? বলেন তো, কথা উল্টাবেন না। জি আমি বলছি। আর কমন নাউন একটা কাউন্ট নাউন, আপনি বলছেন না? হ্যাঁ আপনি বলছেন। তাহলে আপনি আমাকে বলেন, কালেকটিভ নাউনের স্পেস লাগালে তো একটা থেকে অনেকগুলো হয় না। এবার ক্লাস তো একটা কালেকটিভ নাউন হয়, এবার আপনি এটাকে কিভাবে প্লুরাল করবেন? ভালো কথা বলছেন, খুবই ভালো কথা। ব্যাপারটা এরকম, এটা আপনাকে একটা গল্প দিয়ে বুঝাই। ধরেন একটা বড় লোক, ঠিক আছে, রিচ রিচ কিড, রিচ কিড, ওকে, বড় লোক ছেলে, চৌধুরী বাড়ির ছেলে, বড় লোক ছেলে, রিচ কিড। চৌধুরী বাড়ির ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, ফিমেল একটা মেয়েকে পছন্দ করছে। ওই মেয়ে আবার গরিব বাড়ির, ঠিক আছে, পোর 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 ফ্যামিলি, ঠিক আছে। এখন চৌধুরী বাড়ির ছেলে বাবাকে যে বলছে, ড্যাড আমি একটা মেয়েকে পছন্দ করছি, আমি ওকে বিয়ে করব। এখন চৌধুরী বাড়ির ছেলের বাবা বলছে যে, না, কোনোভাবেই না, আমার জীবন থাকতে আমি ওই মেয়েকে চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নিব না। তাহলে কি হবে এখন? দেন ছেলে বলছে, না বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করব। দেন বাবা বলছে, তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, তোকে আমি ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করব, তুই আমার সম্পত্তির কোনো ভাগ পাবি না। শেষ। তারপর, তারপরও ছেলেটা, মেল, যেহেতু মেয়েটাকে অনেক ভালোবাসে, তাও ওই গরিব ফ্যামিলির মেয়েটাকে বিয়ে করলো। দেন ওর বাবা কি করলো? ওই ছেলেটাকে ত্যায্য পুত্র ঘোষণা করলো। ওই ছেলে আজকে আমার সামনে মৃত, আমার সম্পত্তির এক ফোঁটা ভাগও সে পাবে না। এটা হলো বাংলা সিনেমার একটা ডায়লগ। এই বাংলা সিনেমার ডায়লগটা আপনার কিভাবে কাজে লাগে এখানে একটু বুঝেন। তাহলে আসেন, আপনি প্রথম আমাকে বলেন ক্লাস, ওকে, আপনি কোনটা ঠিক মারবেন? অপশনে দুটাই আছে, নাম্বার 1 হলো কমন, নাম্বার 2 হলো কালেকটিভ। বলেন, অপশনে যদি দুটাই থাকে কোনটা ঠিক মারতে হয়? আপনার এমসিকিউ মানে কি, চারটায় কারেক্ট হতে পারে, ইউ হ্যাভ টু চুজ এনি অফ ওয়ান, ঠিক আছে? চারটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। বলেন তো, ক্লাস এখানে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটাতে বেশি সত্য মিলাই হয়েছে, কোনটা হবে বলেন? এখানে কমন টিক মারবো নাকি কালেকটিভ? দুটাই তো কারেক্ট, কোনটা টিক মারবো? কোনটা টিক মারলে কালেকটিভ? কেন কালেক্টিভ কালেকটিভ? হবে ভাই। ক্লাস তো আগে থেকে কমন হয়েছিল, কমন হওয়ার পর কত কালেকটিভ হবে। তিনটা কঠোর সত্য পূরণ করলো ভাই। জীবন থাকা যাবে না, হাই হ্যাঁ, এবার গ্রুপ বুঝাইতে হবে, এর মধ্যে যারা থাকবে তাদের জীবন থাকতে হবে, আবার ডিফাইন একটা কাজ করতে হবে, হাই হাই, এতগুলো সত্য পালন করছে। তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? এটা তো কমন আগে থেকেই ছিল, কমন হওয়ার পর এটা কালেকটিভ হয়েছে, তাই না? তাহলে আমার অবশ্যই কোনটা টিক মারতে হবে? আমার কালেকটিভ টিক মারতে হবে। শেষ। কালেক্টিভে এখন ধরো অপশনে কালেকটিভ নাই, নাই, নাই থাকতে পারে, তখন কি আমি হা করে বসে থাকবো? না, তখন মোটামুটি যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা টিক মারবো। তখন আমি কোনটা টিক মারবো? তখন আমি কমন টিক মারবো। এই হলো ব্যাপার। এখন আমরা তাহলে ত্যায্য পুত্র ঘোষণাতে চলে আসে, যে কিভাবে ত্যায্য পুত্র ঘোষণা হয়। তো ব্যাপারটা এরকম, বলতেছে যে এই যে ক্লাস, এই ক্লাস, ক্লাস যে ওয়ার্ডটা, এই হলো চৌধুরী বাড়ির রিচ কিড,
ঠিক আছে, চৌধুরী বাড়ির ছেলে। ভাই অন্য কালার ইউজ করেন, এটা দেখা যাচ্ছে না। আপনি দেখেন আমি অলরেডি ইউজ করছি, আমাকে সময় দেন, প্যারা নেই। থ্যাংক ইউ ভাই। তো যেখানে আমি ছিলাম, ওকে, ক্লাস হলো চৌধুরী বাড়ির ছেলে, যেটা বলছিলাম চৌধুরী বাড়ির ছেলে, রিচ কিড। এখন এই বলছে যে এই যেহেতু রিচ কিড, তার মানে কি এদের এক্সেপশনাল কিছু থাকবে, কালেকটিভ নাউন। কত রকম সত্য তত্ত্ব মিলায়া কালেকটিভ হইলো, দেখলেন না? রিচ কিড মানে কি, এটা কালেকটিভ নাউন। ওকে, রিচ কিড। ওকে, এখন ক্লাস বলতেছে যে আমি প্লুরাল হব। আমি প্লুরাল হব মানে কি, অর্থাৎ আমি ওই মেয়েটাকে বিয়ে করব, করে একটা জোড়া হব, আমরা প্লুরাল হব। ব্যাপারটা এরকমই, রাইট? তো ক্লাস বলতেছে যে আমি প্লুরাল হব, আমি কি হইতে চাই, প্লুরাল হইতে চাই, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন এই যেহেতু বড়লোক কালেকটিভ, চৌধুরী বাড়ির ছেলে দেন বলছে হুম, আমরা কালেকটিভ নাউন, আমরা বড়লোক, আমরা কখনো প্লুরাল হই না। ওই গরিব খ্যাত ছোট লোক, ওরা শুধুমাত্র এস যুক্ত হয়ে প্লুরাল হইতে পারে, আমরা কখনো হই না প্লুরাল। দেন বলতেছে আরে তো কি হয়েছে, প্লুরাল হলে কি সমস্যা? দেন বলতেছে ওকে ঠিক আছে, তুই যদি প্লুরাল হইতেই চাস, তোর আমি ত্যায্য পুত্র ঘোষণা করব, তুই কালেকটিভ নাউনের বা গরিব বড়লোক জাতের মধ্যে আর থাকতে পারবি না, তুই ওই গরিব জাতের হয়ে যাবি, যা, তোর ত্যায্য পুত্র করলাম, তুই কমন নাউন হয়ে যা, তারপর ওই মেয়েরে বিয়ে করবি না কি করবি কর, তুই সম্পত্তির আমার কোনো ভাগ পাবি না। কনসেপ্ট এরকম। দেন বলতেছে আচ্ছা ঠিক আছে, নিলাম না তোমার সম্পত্তির ভাগ। দেন কি হইলো, ক্লাস তার জাত ত্যাগ করলো। ক্লাসটা প্রথমে কি ছিল, কালেকটিভ নাউন, বাট এটা প্লুরাল হইতে চাই, কিন্তু আমরা কি জানি শুধুমাত্র কমন নাউন, গরিব খ্যাত, এরা শুধু প্লুরাল হইতে পারে, আর কেউ প্লুরাল হইতে পারবে না। ওকে, দেন ক্লাসের সাথে এস বা ইএস যুক্ত হইলো, হয়ে কি হয়ে গেল, ক্লাসেস, সিএলএ ডাবল এস ইএস। যখন ক্লাসেস হয়ে গেল, তখন তার বাবা ওরে ত্যায্য পুত্র ঘোষণা করলো যে ভাই দেখ, তুই প্লুরাল হইলি কেন, বলছি না আমরা কালেকটিভ জাত, আমরা বড়লোক জাত, আমরা কখনো এস যুক্ত হয়ে প্লুরাল হই না, তুই কেন প্লুরাল হইলি? আচ্ছা হইছিস যা, তুই আর কালেকটিভ জাতের মধ্যে নাই, যেহেতু প্লুরাল হইতেই চাস, ওকে, তুই কমন জাতের মধ্যে চলে যা। তার মানে অ্যাকচুয়ালি ক্লাস প্লুরাল হওয়ার জন্য কি হয়, এই ছিল হলো কালেকটিভ নাউন। হ্যাঁ, এই যখন প্লুরাল হইতে চাই, এটা তো কখনো প্লুরাল হইতে পারবে না, তখন সে ওভারল্যাপিং করে কমন নাউন হয়ে যায়। কমন নাউন হওয়ার পর অতঃপর এস বা ইএস যুক্ত হয়, যুক্ত হয়ে সেটা ক্লাসেস হয়ে যায়। বুঝছেন? এইভাবে আসলে প্লুরাল হয়ে গেল। তাই কেউ যদি জিগায় ভাইয়া ক্লাস তো কালেকটিভ নাউন, এটা প্লুরাল কেন হইলো? ব্রো, কালেকটিভ নাউন প্লুরাল হয়নি। কালেকটিভ নাউন বলছে আমি প্লুরাল হইতে পারবো না, তখন সে ওভারল্যাপিং করে কমন নাউনের জাতের মধ্যে ট্যাগ চলে আসছে। কমন নাউনের পর সাথে এস বা ইএস যুক্ত হয়, তখন সেটা প্লুরাল হয়েছে। এটা হলো কাহিনী। এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় এইভাবে যে বাবা বলো তো ক্লাসেস, ক্লাসেস, হ্যাঁ, অপশন হলো 1 কালেকটিভ, অপশন হলো 2 কমন, বলেন কোনটা হবে? কোনটা ক্লাসেস, কোন নাউন? কমন। এটা কি কালেকটিভ হইতে পারবে? কমন, এটা না না। ত্যায্য না। পুত্র ঘোষণা করে দিল। ক্লাসেস কালেকটিভ নাউন কখনো প্লুরাল হয়? হতে পারবে না। ত্যায্য পুত্র ঘোষণা করে দিল না, তাহলে এটা কি হবে? এটা কমন হয়ে যাবে। এটা আর যাই হোক ভাই কালেকটিভ হইতে পারবে না। কারণ কি, কালেকটিভ নাউন বড়লোক, এরা খ্যাত না, এরা জীবনে এস যুক্ত হয়ে প্লুরাল হয় না। শুধুমাত্র কমন নাউন এস যুক্ত হয়ে প্লুরাল হইতে পারে। ঠিক আছে, এইভাবে একটা কালেকটিভ নাউন কমন হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরেন ফ্যামিলি, ফ্যামিলি, ওকে, ফ্যামিলি কোন নাউন? ফ্যামিলি একটা কমন নাউন, হাই হাই, এটা বুঝতে হয়। ফ্যামিলির সাথে এস লাগান, ফ্যামিলিস, একটা থেকে অনেকগুলো বানানো যায়, তাহলে ফ্যামিলি একটা কমন নাউন। কিন্তু এটা কালেকটিভ হয় কিভাবে? ফ্যামিলির জীবন আছে না, একটা গ্রুপকে বোঝায়, ইয়েস। ফ্যামিলির মধ্যে কারা থাকে? মানুষ, মানুষের জীবন আছে, ইয়েস। তারা যখন ফ্যামিলিতে থাকে, একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে, কি, ফ্যামিলি টাইম স্পেন্ড করা, বা সুন্দর একটা সময় স্পেন্ড করা সবাই মিলে একত্রে, তাই না? কেউ বাবা, স্টুডেন্ট, অনেক পেশার মানুষ আছে একটা ফ্যামিলির। সো এই জন্য এটা একটা কালেকটিভ নাউন। এখন বলে বাবা বলো তো ফ্যামিলি কোন নাউন কারেক্ট, কমন নাকি কালেকটিভ, কালেকটিভ নাকি কমন? তখন অবশ্যই এটা কালেকটিভ নাউন, এত কষ্ট করে এত সত্য মেনটেন করছে, হ্যাঁ কমন হতো, কমনও কারেক্ট, ঠিক আছে, কমন কারেক্ট, বাট সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? কালেকটিভ। কারণ কি, অনেকগুলো সত্য মেনটেন করে কালেকটিভের মধ্যে চলে গেছে। ওকে, এখন এটাই যদি হয়, বুঝেন, জাস্ট ফ্যামিলি কি বলতেছে, আমি কালেকটিভ বাট আমি প্লুরাল হইতে চাই। হাই হাই, প্লুরাল হইতে চাই মানে FAMILIES, ফ্যামিলিস। তো বলতেছে ওকে ফাইন, তুই যেহেতু প্লুরাল হইতে চাস, আমরা কালেকটিভ জাতের, আমরা গরিব খ্যাত না, আমরা এস যুক্ত করে প্লুরাল হই না, প্লুরাল তুই যদি হইতেই চাস, তাহলে কমন হইতে হবে তোর ফার্স্টে, কমন হয়ে প্লুরাল হয়ে যাবে। তোর ত্যায্য উত্তর ঘোষণা করলাম, তুই জীবনের কালেকটিভ নাউনের মধ্যে বা বড় লোক হিসেবে তুই আমার সন্তান হিসেবে পরিচয় দিতে পারবি না, তুই গরিব, তুই কালেকটিভে চলে যাবি, যা। দেন ফ্যামিলি যখন প্লুরাল হয়ে গেল, তখন যখন জিগাই যে ভাই এটা কালেকটিভ নাকি কমন, তখন তো এটাকে আর কালেকটিভ বলতে পারবো না, এ তো নিজে জাত ত্যাগ করছে, তাহলে হবে? হবে না। এটা কি হয়ে যাবে তখন? এই ফ্যামিলি শুধুমাত্র কমন নাউন। কারণ কি, শুধুমাত্র কমন নাউন প্লুরাল হইতে পারে। আমি যদি ভুল না হই, হিন্দুদের মধ্যে জাত আছে 4টা,
ব্রাহ্মণ জাত সবচেয়ে হাই, তারপরে অনেকগুলো আছে, ক্ষত্রিয় আছে, শূদ্র আছে, বিভিন্ন জাত, রাইট? আমি জানি না অনেক আগে হিন্দুদের জাতে জাতে অনেক বড় সংঘর্ষ হইতো, যে না আমি ব্রাহ্মণ জাতের হইলে ব্রাহ্মণ জাতের মেয়েই লাগবে, ওই মেয়ে নেওয়া যাবে না। এটা আমাদের যে ছোট জাতের জাতপাত নিয়ে এরা অনেক রকম বাড়াবাড়ি করে, আই ডোন্ট নো। বর্তমানে হিন্দু সমাজ যারা আছে বা হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে বলতেছি, আপনাদের এখন সিস্টেম কি আমি আসলে জানি না, তো আমার জানা নাই। আমার একটা ফ্রেন্ড আছে, একজনের নাম টি, আরেকজনের নাম বি, ফুল নাম বললাম না, শুনে ফেলবে, ঠিক আছে? ওরা রিলেশনে আছে, আবার এটা জানলে সমস্যা। দুইজনই হিন্দু, দুইজন দুই জাতের, বুঝছেন? একজন ব্রাহ্মণ জাতের, একজন অন্য জাতের। তো ছেলে যেহেতু ব্রাহ্মণ জাতের, ছেলের ফ্যামিলি বলছে আমি ওই মেয়েকে মানবো না, আমি ওই মেয়েকে মানবো না, তোমার অবশ্যই আমাদের জাতের কোন একটা মেয়েকে বিয়ে করতে হবে, আমাদের জাতের যে কাউকে বিয়ে করো। তো আমি জানি না এটা নিয়ে আপনাদের কেমন সমস্যা হয়। ফ্যামিলি তাহলে কালেকটিভ নাকি কমন? এখন আপনিই বলেন, আমি কি বলবো? শুধুমাত্র ফ্যামিলি যখন দুটাই হয়, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? কালেকটিভ। আর যখন ফ্যামিলিস হইলো, প্লুরাল হয়ে গেছে, প্লুরাল হলে কি কালেকটিভ হইতে পারে? ফ্যামিলিস শুধুমাত্র কমন নাও, জীবনেও কালেকটিভ না, বুঝছেন? এইভাবে আপনারা ধরা খান বেসিক জিনিসগুলো না শিক্ষা, লাস্টে যে বলেন আল্লাহ ইংলিশ গ্রামার এত কঠিন। কঠিন না বাবা, তুমি বেসিক জানো না, এই আর কি ব্যাপার। ওকে, এটা হলো কালেকটিভ নাউনের ডেফিনেশন। আবার যে কোনো একটা ওয়ার্ড ডিপেন্ড করে কোন পারসপেক্টিভ হবে, এটা পজিশনের উপর। এখন তো আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার, রাইট? আমি যদি বলি এই যে আর্মি, এখানে কোন পারসপেক্টিভ? অফিসার কি? নাউন। একটু আগের ক্লাসে শিখে আসছে, নাউনের আগের ওয়ার্ড পৃথিবী উল্টে গেলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর্মি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ভাই আর্মি না নাউন? এ ভাই বুঝ ভাই, প্লিজ ভাই, আর্মি একটা অ্যাডজেক্টিভ ভাই এখানে ভাই। নাউনের আগের ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ। অফিসার, কেমন অফিসার? কিসের অফিসার? আর্মির অফিসার ভাই, এখানে কোয়ালিটি বোঝাচ্ছে ভাই। একটা ওয়ার্ড বিভিন্ন পারসপেক্টিভ যে হইতে পারে, আমি যে শিখে আসলাম না, আই ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার ইজ এসেনশিয়াল, শিখে আসলাম না? শিখে আসছি তো। তো সেখান থেকে আর যখন আছে হি ইজ অ্যান আর্মি এন্ড কি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরবর্তী পৃথিবী উল্টে গেলে কি হয়? নাউন হয়। হ্যাঁ, আর্মিকে এখানে আমি কি বললাম? এখানে আমি নাউন বললাম, বুঝছো? কোন নাউন হবে? আর্মি ভাই কালেকটিভ নাউন, বললাম না? গ্রুপ বুঝায়, জীবন নাই, যারা আছে তাদের জীবন থেকে এটা ডিফাইন কাজ করে। এটা হলে কি হয়েছে আমাদের? অবশ্যই কালেকটিভ নাউন হয়ে যায়। এই আর কি ব্যাপার, বুঝছেন? এইভাবে জিনিসটা কাজ করে। আর এটা আসলে লাইব্রেরি, লাইব্রেরি কিভাবে কালেকটিভ নাউন? বলো। লাইব্রেরি জীবন আছে না, একটা গ্রুপ বুঝাই। হ্যাঁ, লাইব্রেরির মধ্যে কারা যায়? মানুষ যায়, মানুষের জীবন আছে। ওখানে যে ডিফাইন একটা কাজ করে, লাইব্রেরিতে যে মানুষ কি করে? নাচানাচি করে, পড়াশোনা করে। তুমি নাচানাচি করলে ভাই তোমার ইচ্ছা, রাইট? এই জন্য আমি কি বলতেছি, লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। আমার লাইব্রেরি কিন্তু শুধু কমন নাউনও হতে পারে, এর যুক্ত করে একটা থেকে যেহেতু অনেকগুলো বানানো যায়, এই জন্য কি বলা হয়? এই জন্য সেটাকে কমন নাউনও বলা যেতে পারে। লাইব্রেরি শুধুমাত্র কমন নাউনও হয়। বাট যদি লাইব্রেরিজ বলি, লাইব্রেরিজ বলি, প্লুরাল বলি, ভাই জাত ত্যাগ করবে ভাই, কালেকটিভ কখনো প্লুরাল হইতে পারবে না, সরি। তখন সেটা শুধুমাত্র কমন নাউন বা প্লুরাল কমন নাউন বলতে হবে, বুঝছেন? এভাবে কাজ করে। আপনি যে নাউন গুলো এস যুক্ত করে প্লুরাল বানানো যায় না, অর্থাৎ প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে যদি আপনি জোর করে প্লুরাল বানাতে চান, তাহলে এরা জাত ত্যাগ করে কমনের মধ্যে চলে যায়। বেসিক কথা ভাই, প্রপার ভাই প্লুরাল হইতে পারে না। তুমি জোর করে কি প্লুরাল বানাচ্ছ, তাহলে সেটাকে প্রপার থাকবে না? প্রপার তো বড় লোক জাত, এটা কি এস যুক্ত করে প্লুরাল হতে পারে? পারে না ভাই। তো জোর করে প্লুরাল বানাইলি কেন? বানানোর জন্য সেটা তার জাত তার ত্যাগ করে কমন হয়ে যায় সবগুলা। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, দেয়ার আর টু রহিমস, টু রহিমস ইন আওয়ার ভিলেজ, বুঝছো? এখন কথা হলো, বলো রহিম কি একটা প্রপার নাউন না? এখন প্রপার নাউন থাকা হিসেবে এটা কি প্লুরাল হওয়া উচিত ছিল? প্রপার নাউন কখনো প্লুরাল হইতে পারে না। তুই জোর করে প্লুরাল বানাবি কেন? কেন বানাবি? তাহলে আমাকে যদি জিগাই রহিম সেখানে কোন নাউন, এটা কি আমি আর প্রপার বলতে পারবো? এটা কমন নাউন বলতে হবে। এটা কোন নাউন? কমন নাউন। কোন কমন নাউন? এস আছে, প্লুরাল কমন নাউন। বুঝছেন কাহিনীটা? তাহলে কাহিনী কি, কেন ওইখানে এইগুলো নিয়ে আমি মাতামাতি করলাম? কারণ একটাই, ওই চারটা নাউন মানে তুমি এস যুক্ত করে জীবনেও প্লুরাল বানাইতে পারবা না, ওরা নন কাউন্ট নাউন। তুমি যদি জোর করে আকাম করো, মানে জোর করে তাকে যেমনি প্লুরাল বানাইতে চাও, ঠিক আছে বানা, আমি আমার জাত ত্যাগ করে কমন হয়ে যাব, কর যা ইচ্ছা কর। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, যে অনেক সময় এরকম করে বলে না, যে তুমি যদি বেশি জোর করো আমি কিন্তু ছাদ থেকে লাফ দিয়ে মারা যাব। তো তারপরে বিভিন্ন কাহিনী টাহিনী করলো, কর তুই জোর, লাস্টে লাফ দিয়ে মারা গেছে, যা।
মানে যাই হলো ব্যাপারটা এরকম। আমি একটা কাহিনীর কথা বলি। আমার একটা স্টুডেন্ট, নাম বলবো না, চট্টগ্রাম ইউনিভার্সিটির ড্যাশ ডিপার্টমেন্টে, কোটিপতির মাইয়া, খুবই বড় লোক, বাবা কাস্টমস অফিসার কাইন্ড। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেকে পছন্দ করছিল, হ্যাঁ। তো ছেলেকে পছন্দ করার পর তার সাথে বিয়ে হই, মানে এখন আমি বাকি কাহিনী বলতে পারবো না, সরি, জাস্ট হালকা ধারণা দিই। আমার জিনিসটা নিষেধ করছে, নাম যদিও বলি নাই, এটা উচিত না বলা। তো কি হয়েছে, মেয়ে এমন পর্যায়ে চলে গেছিল যে, মানে মেয়ের ফ্যামিলি ট্রাই করবে না, বড় লোক মেয়ে, কোটিপতির মায়া, বাবা কাস্টমস অফিসার, যে এই এই ছেলের কিছু নাই, তেমন একটা গরিব, হ্যাঁ, যে ছেলের সাথে যেন বিয়ে না হয়, এমন পর্যায়ে চলে গেছে। মেয়ে এমন ভালোবাসা বিফোর হয়ে গেছে যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট বলছে যে ওর বাবা মাকে, আপনি কি আপনার সম্পত্তি চান, আপনার লেভেল চান, নাকি আপনার মেয়ে চান, বলেন কি চান। অর্থাৎ আপনি যদি এইরকম সম্পত্তি এরা সেটা চান, তাহলে আপনার মেয়েকে ছাড়ানো যাবে, কিন্তু আপনার মেয়ে সুইসাইড করে মারা যাবে, অর্থাৎ ও নিজেকে মেরে ফেলবে। আর যদি মনে করেন যে না, আমি আমার আমার মেয়ে ওই গরিব ছেলেটা বিয়ে করুক, সমস্যা নাই, আমি মেয়েটা অন্তত বেঁচে থাকবো, এটা যদি চান, তাহলে মেয়েটাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। তারপর ওই ছেলের সাথে বিয়ে দিছে, তারপরে আবার যা বাদ দেন, আর বাকিটা বলতে পারবো না। তো এই হলো কাহিনী। তো ব্যাপারটা এরকম, এই বেটা ছিল প্রপার নাউন, হ্যাঁ। এখন এটা যদি আপনি ঝামেলা করেন কোনো কারণে, বলতেছে ভাই এটা প্লুরাল হইতে পারবে না, তো তুই জোর করে প্লুরাল বানাবি কেন, আমি মারা যাবো, সুইসাইড করবো, মানে আমি কমন জাতের মধ্যে চলে যাবো। তো এই চারটা নাউনকে প্রপার, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল, এই চারটাকে যাই করেন, জোর জবরদস্তি করলে সেটা কমন হয়ে যাবে সারা জীবন। এবং কিভাবে হয় লাস্টে যে আমরা এগুলো ব্যাখ্যা করবো। এটা হলো বেসিক নাউনের একটা বেসিক থিওরি, যে থিওরি কেউ কোনো ক্লাসে কখনো বলে না। ওকে, কালেকটিভ শেষ। দেখেন, এখান থেকে আপনার পরীক্ষায় কোশ্চেন আছে, এটা মাস্টার গ্রামার থেকে নেওয়া। তোমার ফোনে এভাবে জুম করো, গার্লফ্রেন্ডের ছবি যেভাবে এরকম জুম করো না, এভাবে জুম করো। জুম করলে স্লাইড জুম হবে, বুঝছো? আসো, এগুলা কোশ্চেন কিভাবে আসে এটা একটু শিখো। আ প্যাক অফ ফোনস, ঠিক আছে, এখানে ড্যাশ দিবে। ড্যাশ দিয়ে বলে বলো তো এখানে কি হবে, প্যাক হবে, ব্যাং হবে, ফেয়ার হবে, নাকি গ্রোভ হবে, কি হবে, এভাবে। ক্লাস্টার অফ ওয়ার্ডস, ওয়ার্ডের সাথে ক্লাস্টার ওয়ার্ডটা তোমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো? তারপর আ কালেকশন অফ রিলিজেস, তারপর a heap of files, a pile of books, a suit of clothes, এই যে a troop of horses, এই যে ওয়ার্ড গুলো দেখতেছো, এগুলো এক এক ওয়ার্ডের সাথে এক 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 একটা ওয়ার্ড বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো এইভাবে তোমার কোশ্চেন দেওয়া হবে যে, বলতো a dash of ভাইয়া clothes, ড্যাশে কি বসবে? জি বলেন। ভাইয়া উপরের গুলো তো দেখা যাচ্ছে না। উপরে গুলো দেখা যাচ্ছে না, জুম আউট করলে মনে হয় দেখতে পারবেন। আমি এই যে এখান থেকে তো আমি দেখতে পাচ্ছি, মানে খুব ছোট মনে হচ্ছে। আচ্ছা আমি জুম করে দিই। ঠিক আছে, দেখেন এগুলো আপনি স্লাইড পেয়ে যাবেন, বুঝছেন, ক্লাসের সাথে স্লাইড পেয়ে যাবেন, প্যারা নেই। একজন জিজ্ঞেস, তার মানে কি আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করলে জি, আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউনের সাথে ঝামেলা করেন, যাই করেন, এস লাগালেই সেটা কমনের মধ্যে চলে যাবে, শেষ, সারা জীবনের জন্য এটা সত্য। ওকে, এখন আপনি কি চাইলে সবগুলোর সাথে এস লাগাইতে পারবেন না, কিছু কিছুর সাথে লাগানো যায়, কি হয় না হয় লাস্টে যে কথা বলবো। ওকে, গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড হারাম, গার্লফ্রেন্ড কি করবেন, বিয়ে করে নেন, কাহিনী শেষ। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না? এই 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 ছবি ক্লিয়ার না, বোর্ড কিভাবে ক্লিয়ার হবে? আপনার মাস্টার গ্রামার বই আছে 10 নম্বর পেজে, এটা আছে ভাই। আমি যখন দিয়ে দিব স্লাইড তখন ক্লিয়ার দেখতে পারবেন, আপাতত আপনার ক্লিয়ার না দেখলেও হবে। দেখেন, তো যাই হোক, এগুলো আপনার ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, বুঝছেন? এখানে ড্যাশ দিবে। আর ড্যাশ অফ বুকস, বুকস এর সাথে কি হয়, পাইল হয়। পাইল মানে মানে বুকের, মানে বইয়ের স্তূপ বুঝায়, হ্যাঁ, বইয়ের এরকম সারি বুঝায়, গাড়ি বুঝায়। তো এই জন্য এর সাথে পাইলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপর বাকেট অফ ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এর সাথে বাকেট বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এভাবে আপনার কোশ্চেন আসে, এগুলো আপনার দিয়ে দিব, আপনি ঠাড়া মুখস্থ করে ফেলবেন। এখানে আমার বোঝানোর কিছু নাই ভাই, মুখস্থ আইটেম, আমি কি বুঝাবো তোমাকে বলো? আসো, অ্যাবস্ট্রাক্ট নাও। অ্যাবস্ট্রাক্ট কি? দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধুমাত্র কি ফিল, ইউ জাস্ট ফিল, তুমি জাস্ট অনুভব করতে পারবা। এটাকে কি বলবো? এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। মাস্টার গ্রামারে জাহাঙ্গীর আলম স্যার আমারে কবে কপিরাইট দিয়ে দেয়, বলবে যে বেয়াদব ছেলে, আমি বলছি আমার বই আমার পারমিশন ছাড়া ব্যবহার করা যাবে না, তুমি কেন তোমার স্লাইডের মাঝে এভাবে দেখাচ্ছ, তাই বলে কবে এক্সপোজ না করে দেয়। যাই হোক, আমি তো ওনার বই ইউজ করতেছি এবং এটা বলছিও না, আমি তো ডিরেক্ট কপি করে সাজাইনি যে আমি নিজে বানাইছি, ওনার বই থেকেই তো ছবি দিচ্ছি, নেওয়া যেতেই পারে। এখন তুমি বই বাজারে ছাড়ছো, আমরা ইউজ করতে পারবো না, তাহলে ছাড়ারই উচিত ছিল না। যাই হোক, আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। সঙ্গে তো বললাম যে দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না। ঠিক আছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, এগুলা যায় না। শুধু কি করা যায়? ওয়ানলি ফিল,
শুধুমাত্র অনুভব করা যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। বুঝছেন? তো চলেন আমরা একটু বাস্তব প্রয়োগ দেখি। হেট, ভালো, ঘৃণা, কাইন্ডনেস, এয়ার, অ্যাফেকশন, কোল্ড, হট, লাভ, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন, ছুঁইতে পারেন, শুনতে পারেন, শুধুমাত্র অনুভব করতে পারেন। এই জন্য এগুলোকে আমি কি বলতেছি? হ্যাঁ, এগুলোকে বলতেছি আমি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই আর কি ব্যাপার, এই জন্য এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। আবার এই ওয়ার্ড গুলো না অন্য অন্য পার্সেস ফিসে হইতে পারে। কিভাবে দেখবেন? দেখেন, প্যারেন্টস লাভ দেয়ার কিডস ভেরি মাচ। ঠিক আছে, প্যারেন্টস কি রে ভাই? সাবজেক্ট, তাই না? সাবজেক্টের পর কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব বসে ভাই। তাহলে লাভ কি হবে বল? লাভ হবে হলো ভার্ব, তাই না? তাহলে এখানে লাভকে কি বলতেছি? ভার্ব বলতেছি। কেন ভাই? একটা বাক্য গঠন করার জন্য একটা সাবজেক্টের ফাইনাইট ভার্ব লাগে। ক্লাস 2-3 তে পড়ে আসার কথা, অ্যাডভান্স আইটেমে যায়নি, তাই অ্যাডভান্স কথাবার্তা বলতেছি না, ধীরে ধীরে মানে ছোট ছোট করে বুঝাচ্ছি। ঠিক আছে? তো সাবজেক্টের পরে পজিশনে কি বসে? ভার্ব। প্রথম ক্লাসে থিওরি থেকে বলতেছি। তাহলে এটা কি হবে? এটা ভার্ব হবে। বুঝছো? পজিশন থেকে ম্যাটার। আবার যদি বলে লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, তখন কি হবে? এটাকে বলে যে হিল ওভার দ্য হেট। হ্যাঁ, কেউ যখন প্রেমে পড়ে বা ভালোবাসায় উন্মুক্ত হয়, তখন তার 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 ব্রেন, হ্যাঁ, আপনার হাঁটুতে চলে যায়। সে নর্মাল মানুষের মতো চিন্তা করতে পারে না, সে বাচ্চা মানুষের মতো চিন্তা করে। তো এখানে দেখেন লাভ কোন পজিশন আছে ভাই? সাবজেক্ট পজিশন। কার নামে দলিল করা? নাউনের নামে দলিল করা। নাউন পজিশনে একটা ওয়ার্ড বসলে সেটা হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে, মানে সাবজেক্ট পজিশনে বসলে। তাই লাভকে এখানে কি বলতেছি? যেহেতু নাম বুঝাচ্ছে, এই জন্য এটাকে আমি নাউন বলতেছি। তো এই লাভ হলো পৃথিবীর সবচেয়ে ভয়ানকতম, জঘন্যতম সুন্দর একটা অনুভূতি। যার লাইফে আছে তারাই বুঝবেন। আর যার লাইফে আসেনি, হালাল বিয়ে করে নেন। এই চক্করে পইড়া পৃথিবীতে 95% মানুষ ধ্বংস হয়ে যায়। যার ব্রেকআপ হয় বা সামথিং, প্রেমে বিচ্ছেদ বা প্রেমে ব্যর্থ, 95% মানুষ ধ্বংস হয়ে যায়। অনলি 5% মানুষ আছে যারা সেখান থেকে ব্যাক করতে পারে। যারা ব্যাক করতে পারে তারা জীবনে টপ কিছু করে। এটা ইতিহাসের সত্য কথা। হ্যাঁ, তো এগুলোর মধ্যে কোনোভাবেই জড়ানো উচিত না। আমি বলবো যে আমার দিক থেকে বেস্ট ডিসিশন হলো যে আহ আচ্ছা, ইসলামে বলছে একটা কথা, অনেকে বিকৃতি বানায়, আমি সহজভাবে বুঝাই দিই। হাদিসে বা ইসলামে বলা আছে যে তোমার যদি দ্রুত বিয়ে করে নাও, ঠিক আছে, তুমি যত দ্রুত বিয়ে করবে আর্লি ম্যারেজ ইজ হালাল। এখানে তারা একটা সত্য দেয়, সত্যর কথা কেউ বলে না। সত্য কি দিছে? নাম্বার 1, আর্লি ম্যারেজ হালাল, আমি মানতেছি। ওকে, আর্লি ম্যারেজ যে হালাল, আই অ্যাকসেপ্ট ইট, আমিও মানি। কিন্তু আরো দুটো সত্য দেওয়া আছে। সত্য নাম্বার 1, যে তুমি যদি ওই মেয়েটার ভরণ পোষণের যোগ্যতা রাখো, মেয়েটাকে ভরণ পোষণ করার বা ভালো রাখার যোগ্যতা রাখো, তাহলেই কেবলমাত্র আর্লি ম্যারেজ হালাল। বুঝতে পারছো? অথবা ধরো তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, কিছু নাই, তুমি নিজেই খাইতে পারো না, বাপের টাকায় চলো, আর একটা মায়ের বিয়ে করে নিয়ে আসলা, তাহলে তুমি মেয়েকে চাও না? তোমার যোগ্যতা আছে না, তাহলে তোমার জন্য এই আর্লি ম্যারেজ হালাল না। তাহলে তোমার জন্য হালাল কি জানো? তোমার জন্য হালাল হলো রোজা রাখা। কেন রোজা রাখা? যখন তুমি রোজা রাখবা বা মানে রোজা পালন করবা, নফল রোজা পালন করবা, তখন তোমার শরীর দুর্বল থাকবে, হালকা পাতলা। তোমার শরীর যখন দুর্বল থাকবে, তখন তোমার মাথায় উল্টা পাল্টা কুচিন্তা, যে আকাম গুলো মানুষ করে, বেশিরভাগ 90% পোলাপান, ওই চিন্তাগুলো তোমার মাথায় আসবে না। এটা হলো থিওরি। আমি ডিরেক্ট রেফারেন্স সহ বলতে পারবো, আমি আল কোরআন বা হাদিস শরীফ থেকে বলতেছি। তো তোমরা যে বলো আর্লি ম্যারেজ হালাল, ভাই সরি, হালাল বাট সত্য আছে। মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিতে পারলে কেবল হালাল। অথবা তুমি রোজা রাখো, নিজের কুদৃষ্টিটাকে রক্ষা করো। অথবা এটা বলা হয়েছে যে তুমি দ্রুত এমন কিছু করো যেন দ্রুত মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারো, তখন তুমি দ্রুত বিয়ে করো। এই জিনিসটা আর কি বোঝানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, এটাতে আমি নিজেও মানতেছি। এটা বলা আছে যে ভালো করে বুঝেন, কনসেপ্ট বিকৃতি করে নিন। ইসলাম কনসেপ্ট অনেক সেন্সিটিভ, কিন্তু একটা ওয়ার্ডের জন্য তিল থেকে তাল হয়ে যায়। হ্যাঁ, আপনার রিজিক বাড়বে, আই অ্যাকসেপ্ট ইট, সত্য কথা। কিন্তু কথা কি? কথা হইলো একটাই যে ভাই, তোমার কি তাকে চালানোর মতো যোগ্যতা আছে? ইয়াস, ওকে, এবার তাহলে তুমি বিয়ে করো। যদি তাকে চালানোর মতো যোগ্যতা থাকে, তখন তুমি বিয়ে করবা। তারপর তোমার বরকত হতে থাকবে। কনসেপ্টটা বুঝো। তোমাকে ফার্স্ট সত্যই দিছে তাকে চালানোর যোগ্যতা লাগবে, এই যোগ্যতা থাকলে তুমি বিয়ে করো। তারপর তোমার বরকত আসবে, হালাল, মানে অনেক দ্রুত সবকিছু মানে ওভারফ্লো হবে। এটা 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 বলা আছে, কিন্তু একবারও বলেনি যে তোমার যোগ্যতা নেই তুমি বিয়ে করো, অটোমেটিক্যালি রিজিক চলে আসবে। নো, এরকম কোনো কথা আমাকে দেখাতে পারবেন না। আমি যদি ইসলাম নিয়ে কথা বলতেছি, অনেক সেন্সিটিভ ইস্যু, সো অনেক গবেষণা করে অ্যানালাইসিস করে তারপর বলতেছি, আন্দাজে কোনো কিছু বলতেছি না। এটা আর কি ব্যাপার। হ্যাঁ, মানে আমরা এক অংশ বলি, আরেক অংশ কেউ বলি না। এই জন্য এই সমস্যাগুলো আর কি দেখা যায়। অন্তত কিছুটা তাকে ভরণ পোষণের যোগ্যতা থাকলে তখন বিয়ে করেন, তারপর আপনার জন্য হালাল, তারপরে আপনার সবকিছু ওভারফ্লো করবে। অথবা না পারলে রোজা রাখেন, নিজের কুপ্রবৃত্তিকে আপনি
নিজে রক্ষা করেন, এটা হলো আপনার অ্যাকচুয়াল ফ্যাক্টর। তো ভুলভাল ধারণা নেওয়া থাকা চলা যাবে না, হ্যাঁ, এটা করা যাবে না। ওকে, এখন এটার ব্যাখ্যা একটু আসি। আমার মতে, বৈজ্ঞানিক মতে, সায়েন্টিফিক মতে, কেন বিয়ের পর আপনার আসলে মানে খুব দ্রুত ওভারফ্লো হয়, তখন আপনার কাঁধে একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে আমার একটা বউ আছে, এখন তার সব দায়িত্ব আমার উপর, তাকে ভালো রাখতে হবে। অটোমেটিক্যালি কাজের প্রতি আপনার ফোকাস আছে, আপনার রিল স্ক্রল করতে হয় না, আপনার উল্টাপাল্টা কোনো খারাপ ভিডিও দেখতে হয় না, আপনার সব আপনার মানে যত নিডস বোর্ড থেকে ফিল আপ হয়ে যায়। সো এই যে আপনি দিনে 6টা ঘন্টা নষ্ট করতেন, এই 6টা ঘন্টা তখন নষ্ট হচ্ছে না, প্লাস কাজের প্রতি মন বসে, অন্য কোনো জায়গায় আপনার মানে বিভিন্ন জায়গায় চোখ যায় না, ঠিক আছে, আপনার মন উড়ু উড়ু করে না। এই জন্য এটা সায়েন্টিফিক ব্যাখ্যা, আপনি দ্রুত ওভারফ্লো হইতে থাকে। পাশাপাশি আল্লাহর তকদিরে তো আমরা অবশ্যই বিশ্বাস করি এবং ওনার বরকত তো আছেই। এটা কিন্তু এটা কিন্তু বলা আছে যে তোমার নিয়তিতে যা আছে তোমার জন্য তাই হবে, কিন্তু আরেকটা কথার সাথে বলা আছে যে ভাই তুমি যদি চেষ্টা করো, মানুষ যা চেষ্টা করে মানুষ তাই পায়। আল কোরআনের আয়াত বা হাদিসের আয়াত থেকে বলতেছি যে বান্দা যেটাই যেটাই মানুষ বান্দা যেটাই পায় যা সে চেষ্টা করে, এরকম কোন একটা আয়াত আছে, বুঝছো? মানে তুমি হা করে বসে থাকবা, রিজেক্ট অটোমেটিক্যালি তোমার মনে আসবে নো। এটা ঠিক আছে, রিজেক্ট বৃদ্ধি পায়, বাট মানুষ যা চেষ্টা করে তাই পায়, তোমার চেষ্টা করতে হবে, বুঝছো? চেষ্টা ছাড়া হবে না। তুমি যদি ভাবো আমার ভাগ্যে তো আমার ভাগ্যে তো মানে আমার 2 দিন পর মারা যাওয়া আছে বা 1 বছর পর মারা যাওয়া আছে, তো আমি এখন যাই করি করি, আমার ভাগ্যে যদি বিসিএস ক্যাডার থেকে আমি হয়ে যাব, জীবনেও না। মানুষ যা চেষ্টা করে সেটাই পায়। তুমি চেষ্টা করবে না, বা মানুষ তার চেষ্টার মাধ্যমে তার ভাগ্যকে মানে মানে পরিবর্তন করতে পারে, এটাও কোরআনে লেখা আছে, তবে খুব কঠোর চেষ্টার মাধ্যমে, অনেক তপস্যার প্রয়োজন হয়, রাইট? এইগুলো কিন্তু সব আমি রেফারেন্স সহ বলতেছি, একটাও উল্টাপাল্টা বলতেছি না, যেহেতু এখানে আসলে মানে একদম হাদিস নিয়ে বা কোরআনের সেন্সিটিভিটি নিয়ে কথা বলা হচ্ছে। সো আমার প্রতিটা আমার এখানে ইম্পর্টেন্স আছে, এই দিক থেকে ওই দিক বানায় জিনিসটা ভুল বুঝবেন না। বিয়ে অবশ্যই হালাল, দ্রুতই আপনার রিজিক বৃদ্ধি পাবে, সব ঠিক আছে, বাট সত্য একটাই, তার অন্তত ভরণ পোষণের যোগ্যতা লাগবে। তাকে লাক্সারিয়াস লাইফ না, তাকে রানী বানায় রাখার দরকার নেই, অন্তত তার ভরণ পোষণের যোগ্যতা যেন আপনার থাকে। না হলে রোজা রাখেন, যখন যোগ্যতা থাকবে তখন বিয়ে করেন, তখন আপনার ওভারফ্লো হবে। এটা হলো থিওরি। আর মানুষ যা চেষ্টা করে মানুষ সেটাই পায়, চেষ্টা না করলে তুমি কোনো কিছুই পাবা না। রিজেক্ট দিচ্ছে আল্লাহ, কিন্তু সেটা তোমার চেষ্টার মাধ্যমে অর্জন করে নিতে হবে, এই আর কি কনসেপ্ট, ভাবতেন। ওকে, তো এইটা হলো কনসেপ্ট। আর আমি যেই পরামর্শটা দিচ্ছিলাম, যদি এরকম আপনার যদি যোগ্যতা না থাকে, যোগ্যতা তৈরি করে নেন। যোগ্যতা তৈরি করার পর কোনো কোনো মেয়ের সাথে যদি রিলেশনে থাকেন, 2-3 মাসের মধ্যে পছন্দ হওয়ার পর তাকে বিয়ে করে নেন, শেষ। একটা রিলেশন 6 মাস ভালো টেকে, প্রথম 6 মাস খুব ভালো, তারপর থেকে ভাঙন শুরু হয়। এই জন্য দেখা যায় যে 4-5 বছর রিলেশন লাস্টে যে আর পূর্ণতা পায় না, এমন তিক্ততা চলে আসে, বাস্তব জীবনে এগুলো দেখা জিনিস। ওকে, নেক্সট পয়েন্ট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি বলছি তো, গণনা করার জন্য কিন্তু পরিমাপ করা যায়, এটাকে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখতে পাচ্ছেন না? দেখা লাগবে না, এগুলো দেখে কি করবেন, এগুলো আপনি একা একা বের করতে পারেন না, শিখাইছি না? তো এখন দেখেন আমরা নেক্সটটাতে চলে আসি। ওকে, এগুলো কেন ম্যাটেরিয়াল নাউন বলছি তো, গণনা করার জন্য কিন্তু পরিমাপ করা যায়। ওকে, গোল গুনতে পারবেন না, রাইস গুনতে পারবেন না, গুনলে আপনার জন্য সময় সাপেক্ষ। ওয়াটার গুনতে পারবেন না, পিল গুনতে পারবেন না, জুস গুনতে পারবেন না, সুগার না, সল্ট না, কিছু গণনা যায় না ভাই। গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, এই জন্য আমি কি বলতেছি, ম্যাটেরিয়াল নাউন বলতেছি, ঠিক আছে? এটা হলো ম্যাটেরিয়াল নাউনের ডেফিনেশন। অবশ্যই ম্যাটেরিয়াল নাউন একটা নন কাউন্ট নাউন, এটা তো বোঝানোর কিছু নাই, সবগুলো নন কাউন্ট নাউন। তো এই আর কি ব্যাপার, এইভাবে আপনি ম্যাটেরিয়াল নাউন চিন্তা করে বের করবেন, ঠিক আছে? একটুকুই শেষ। এই ম্যাটেরিয়াল নাউন কখন কমন হয়ে যায়, যেটা অ্যাডভান্স মানে ইংলিশ আর কি, অ্যাডভান্স নাউন কনসেপ্ট, একটু পর আমি আপনাকে শেখাবো। আমার ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি এই জিনিসটা কাভার হয়ে যাবে। আসো, মানি, টাকা, ডলার, এটা নিয়ে সবার বড় ব্যাখ্যা না? তাই মানি মানে কি বলতো? মানি মানে হলো টোটাল সম্পদ, সম্পত্তি, ঠিক আছে? তোমার টোটাল সম্পত্তিকে একত্রে মানি বলা হয়। ইভেন ধরো তোমার একটা পরহেজগার ওয়াইফ আছে, তো ও তোমার জন্য একটা অ্যাসেট। তুমি মারা গেলে তার দোয়ার কারণে তোমার হয়তো মানে পরকালে গুনাহ যতটুকু ছিল সেটার আযাব, কবরে আযাব অন্তত একটু মাপ পাবা। তো মানি দ্বারা সব অ্যাসেট কে বোঝায় ভাই, সম্পদকে বোঝায়। সম্পদ যে কোনো কিছু হইতে পারে, তো সবকিছু কাউন্ট করা যায় না। এই জন্য মানিকে কি বলা হয়, নন কাউন্ট, নন কাউন্ট, ঠিক আছে? তাই মানি একটা নন কাউন্ট নাউন, গণা যাচ্ছে না। তো ভাই মানি যদি নন কাউন্টই হয় তাহলে কি হবে, প্রপার? প্রপার না, কমন। আল্লাহ, কমন তো কাউন্ট। ম্যাটেরিয়াল, হ্যাঁ ম্যাটেরিয়াল, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানি তো দেখা যায়, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট হবে না? এই তো কালেকটিভ হবে না ভাই। মানির মধ্যে যারা আছে তাদের জীবন আছে, মানির মধ্যে কি আছে? টাকার মধ্যে তো কাগজ আছে, কাগজের জীবন আছে না? আসো, আর মানির যতগুলা ইউনিট সবগুলা কাউন্টেবল, ঠিক আছে?
মানির ইউনিট কি, সম্পত্তির ইউনিট কি, যত রকম ইউনিট আছে, টাকা, ডলার, রিঙ্গিত, পেসো, পাউন্ড, আমেরিকান ডলার, ইয়েন, যত যা আছে, হ্যাঁ, যত একক আছে সম্পত্তির সব একক কাউন্ট, ঠিক আছে। তাহলে টাকা কি, কাউন্ট নাউন, কাউন্ট, সবগুলো এককে কাউন্ট বলা হয়। ডলার কি, কাউন্ট। এখন বলতে পারো ভাইয়া আপনি মুখস্থ বিদ্যা বলবেন, আমরা মেনে নিব। আমি জীবনে মুখস্থ বিদ্যা বলছি রে ভাই। টাকার বাংলা কি বলতো? আমি যখন বলি 1 টাকা, তার মানে কি? 1 টাকার মানে কি? 1 টাকার বাংলা মিনিং হলো যে 1 টাকার নোট। 1 টাকা মানে কি? 1 টাকার নোট। নোট কতটা? হিডেন থাকে। তার মানে কি? নোট গুনতে পারো না? 1 টাকার একটা নোট গোনা যায় না? ধরো 10টা নোট আছে, গুনতে পারবো না? গুনতে পারবা। যেহেতু গুনতে পারতেছো, এই নোটগুলো যেহেতু গোনা যায়, এই জন্য আমি বলতেছি এগুলোকে কি, কাউন্ট নাউন। টাকার মধ্যে 1 কথা হিডেন থাকে, ডলারের মধ্যে 1 কথা হিডেন থাকে। ডলার মানে কি? $1। $1 মানে কি? $1 নোট। নোট গুনতে পারো? গুনতে পারো। এই জন্য কি বলা হয়? কাউন্ট নাউন বলা হয়। তাহলে ভাই ডলার টাকা কোন নাউন হবে? আই হাই, এস যুক্ত করে প্লুরাল বানানো যাচ্ছে, গোনা যাচ্ছে, তাহলে কি হবে ভাই? কমন নাউন হবে। এটা বলতে হয় কেন? টাকা একটা কমন নাউন, ডলার একটা কমন নাউন, কারণ এস লাগায় একটা থেকে অনেকগুলো বানানো যায়। এখান থেকে নেক্সট কোশ্চেন আসছে, ভাইয়া টাকার প্লুরাল টাকাস কেন হয় না? হাই হাই, আমি তো জানি না। যেমন ধরেন 10 এর সাথেও টাকা হয়, 1 এর সাথেও টাকা হয়, তো আমি কিভাবে বুঝবো ভাই টাকার প্লুরাল আগে টাকাস হইতো? বাঙালি ভাষা বিজ্ঞানীরা পাকনামি করে বলছে যে না, টাকা একই সাথে সিঙ্গুলার প্লুরাল, আপনার কোনো সমস্যা না। এই তো, যখন 10 এর সাথে ইউজ হবে টাকা এখানে কি প্লুরাল, যখন 1 এর সাথে ইউজ হবে টাকা এখানে কি সিঙ্গুলার। এই আর কি ব্যাপার, বুঝছেন? এইভাবে জিনিসটা ওরা বলছে। এখন ভাষা বিজ্ঞানী বলছে আপনার আমার কিছু করার আছে? আপনি আমি হলাম মামুলি এখন স্টুডেন্ট, আমরা কি পিএইচডি করে অন্য জায়গায় গেছি? না। তো তাদের মতো কি আমার এখানে কোনো ভুল ধরা উচিত না। এখন ডলার যেটা, আমেরিকান যেটা ডলার, ডলার হলো সিঙ্গুলার, 1 এর সাথে ইউজ হয়। যখন 10 প্লুরাল হইলো, আর 2 হইলো বা 7 হইলো, এগুলোর সাথে কি হয়? ডলার্স, DOLLARS, ডলার্স। তো ডলার কেন ডলার্স হয়? এখন আমেরিকান ভাষা বিজ্ঞানীরা বলছে যে ভাই দেখ, ডলারের প্লুরাল ডলার্স হবে, তাই হয়। আর বাঙালিরা বলছে অতীতকালে টাকার প্লুরাল টাকাসই হইতো, পরে বাঙালিরা বলছেন টাকার প্লুরাল আমরা টাকাই দিব, তোমার কোনো সমস্যা না। তাহলে এটা এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। যেমন ধরো ডিয়ার, হরিণ, ঠিক আছে, ডিয়ার এর প্লুরাল কি ডিয়ার্স হয়? না ভাই, ডিয়ার এর প্লুরাল ডিয়ারই হয়। 1 এর সাথে ইউজ হলে এটা সিঙ্গুলার, আর 10 এর সাথে ইউজ হলে এটা কি প্লুরাল। এইভাবে জিনিসটা কাজ করে, বুঝছো? মানি টাকা ডলার, আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো যে মানি টাকা ডলার কিভাবে কাজ করে। আশা করি এটা আমরা ক্লিয়ার। নেক্সট, এই মানি টাকা ডলার নিয়ে অনেকে এত সমস্যা, হাই হাই। তো এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, বুঝছেন, এই ওয়ার্ড গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। মাস্টার গ্রামার থেকে কপি যে করা হয়েছে আপনি বুঝতেছেন, আর কবে আমার যে কপিরাইট দিয়ে দেয়। আমিও বগুড়ার মানুষ, উনিও বগুড়ার মানুষ, দুই বগুড়ার মানুষের মধ্যে ঝামেলা লাগা যাবে। যাই হোক, এইগুলো আসার চান্স সবচেয়ে বেশি, এগুলো আমরা পারতে হবে। যেমন ধরেন এজেন্সি, এজেন্সি দুটা হয়। এজেন্সি মানে কর্তৃত্ব হয়, আবার এজেন্সি মানে একদল কর্তৃত্ব পরায়ণ মানুষও হয়, ঠিক আছে। তবে এজেন্সির বাংলা মিনিং প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বা কর্তৃত্ব বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এই জন্য এজেন্সিকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আবার এজেন্সিকে আপনি কালেকটিভ নাউনও বলতে পারবেন, যখন গ্রুপ বুঝাবে তখন কালেকটিভ নাউনও বলতে পারবেন। তাহলে যখন সেন্টেন্সের মধ্যে গ্রুপ আকারে কাজ করবে তখন কালেকটিভ, যখন কর্তৃত্ব অ্যাবস্ট্রাক্টের মতো কাজ করবে তখন অ্যাবস্ট্রাক্ট। আমার সিচুয়েশন বুঝে ঠিক মারবো, আমার বোঝানোর কি আছে? ওকে, জিনিসটা এভাবে কাজ করে থাকে। এখানে যতগুলো আছে এখান থেকে আপনি একটা এমসিকিউ কমন পাবেন, জান। সো এইগুলো একটু দেখিয়ে। নেক্সট, সেম জিনিস দুইবার চলে আসছে, হাই হাই, করছে কি? এই তো দেখতেছি ট্রান্সফরমেশন, ঠিক আছে। আসল কথায় আছেন, যেই সমস্যা নিয়ে আমরা আসলে এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম, ঠিক আছে, ওটা এখন চলে আসছে। পড়ি কিন্তু মনে থাকে না, প্র্যাকটিস করার নিয়ম শিখতে হবে, নাহলে তো মনে থাকবে না। প্র্যাকটিস করার নিয়ম কি জানেন? প্র্যাকটিস করার নিয়ম হলো যে আপনি যখন কোনো এমসিকিউ প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আগে অ্যান্সার দেখবেন। কি দেখবেন? আগে অ্যান্সার, উত্তর দেখবেন। এটা উত্তর ক, এটা উত্তর ক, ওকে, উত্তর ক। এখন ক কেন হইলো আপনার মাথা থেকে লজিক বের করবেন, ভাইয়া আমাকে কি শিখাইছে দেখি তো পারি কিনা, এটা উত্তর যে ক হইলে আমি পারি কিনা। যদি পারেন মাশাআল্লাহ, আর যদি না পারেন তখন কি করবেন? তখন ব্যাখ্যা দেখবেন, দেখে ওই ব্যাখ্যাটা নিজের মাথায় সেট করবেন। প্রথমে পাকনামি করা যাবে না, প্রথমে আপনার মেনে নিতে হবে যেটা হয়, কেন হয় সেটা আপনার মাথায় লজিক দিয়ে প্রমাণ করতে হবে। এভাবে যদি আপনি ইংলিশ গ্রামারের সবগুলো এমসিকিউ উত্তর দেখে দেখে বুঝে বুঝে সলভ করেন, পরে এবার আপনার জীবনে আটকাবেন না। ভাইয়া কমন তো আসবে না ভাই, টাইপ ঘুরে ফিরে একটাই ভাই। তুমি যদি এমসিকিউ সলভ করো দেখবে যে 300 টাইপের এমসিকিউ হয়, ওই 300 টাইপের মধ্যেই ঘুরে ঘুরে সব করে, বুঝছো? এটা হলো এমসিকিউ সলভ করার বেসিক ট্রিক্স, যেই কথাটা কেউ কখনো বলে না স্টুডেন্টদের। সবাই বলে পড়ো,
প্র্যাকটিস করো। কেমনে প্র্যাকটিস করবে এটা কেউ বলে না। প্র্যাকটিস করা নিয়ে বলে উত্তর দেখে দেখে সলভ করতে হয়, আর নিজের মাথা থেকে লজিক খাটায় প্রমাণ করতে হয় এটা কেন উত্তর ক হইলো। তাও যদি না পারো তখন ব্যাখ্যা দেখতে হয়। এভাবে তুমি পুরোটা 5 বার শেষ করবে, একবার শেষ করবা, একবার পুরোটা শেষ করার পর তখন না দেখে করার চেষ্টা করবেন, তারপর দেখবেন আপনি সব পারেন। ধরেন এটা আমি 5 বছর ধরে শিখতেছি, তো আমার জন্য এখন কোনো কোশ্চেন দেখে অ্যান্সার করা সহজ, কারণ আমি যতগুলো বইয়ের যত এমসিকিউ আছে সব শেষ করে ফেলছি। আর নতুন কোনো এমসিকিউ আসলে আমার টাইপ কমন পড়ে যায়, টাইপ কমন পড়লে তো অ্যান্সার পারি। আপনি এই ক্লাস একবার করছেন, করে মানে আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন, এখনই এমসিকিউ ধরবেন সব পারবেন, মামার বাড়ি আবদার, তখন আপনি ডিপ্রেশনে পড়েন, তখন যে আল্লাহ এমসিকিউ কঠিন, ঘুম ধরে, এটা সেটা। বাট নিয়ম হলো ব্রেনকে সহজ থেকে কঠিনে নিয়ে যাওয়া, অর্থাৎ উত্তর দেখে দেখে সলভ করা। এটা কেউ কখনো বলবে না, কোনো টিচার কোনো মেন্টর জীবনেও এই কথা বলবে না, কারণ কেউ চায় না, ভালো স্টুডেন্টরা কখনো সিক্রেট রিভিল করতে চায় না। ইভেন এই সিক্রেট আমিও জীবনে কাউকে রিভিল করিনি, আমি যতদিন স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে আমি যখন মেন্টর হইলাম তখন আমি এই সিক্রেট গুলো রিভিল করা শুরু করছি। আমার অ্যাডমিশন মুহূর্ত পর্যন্ত, আগে মুহূর্ত পর্যন্ত, আমি যেহেতু আমার স্কুলের ফার্স্ট বয় ছিলাম, আজলা কলেজের আতেল গ্রুপে ছিলাম, 9-10 কত স্কুলের ফার্স্ট বয় ছিলাম, তারপর পুলিশ লাইনের রোল 1 থেকে 5 এর মধ্যে থাকতো। তো এই হিডেন কিছু সিক্রেট ট্রিক আমাদের থাকতো, যেটা আমরা কখনোই কাউকে বলতাম না। ইভেন আমরা আমাদের খাতা কখনোই স্টুডেন্টের কাছে শেয়ার করতাম না, পরীক্ষার খাতা। কেন? আমি ইসলাম পরীক্ষার খাতায় আয়াত লিখে ভরে ফেলাইছি। আমি ইসলাম খাতায় 60 থেকে 70টার মতো আয়াত লিখছি, 7টা সৃজনশীল মিলে। আয়াতের জন্য আমি 100-র মধ্যে 99 মার্ক পাইছি। এখন কোন স্টুডেন্ট যদি এই সিক্রেটটা জানে যে ইসলামিক পরীক্ষায়, ইসলাম শিক্ষা পরীক্ষায় আয়াত লিখলে নাম্বার পাওয়া যায়, আয়াত দিয়ে প্রশ্নের উত্তর প্রমাণ করে গেলে ফুল নাম্বার পাওয়া যায়, তাহলে ও আমার আগে যাবে না? যাবে। তখন ওই থিঙ্কিং মাথায় থেকে আমি কাউকে শেয়ার করতাম না। বাট এখন বলি ভাই এটা এইভাবে সিক্রেটটা শেয়ার করতে হয়। ঢাবিতে ব্রিটেনে হাইস্ট মার্ক উঠানোর সিক্রেট কি এটাও জানা আছে। তো ব্যাপারটা এইভাবে কাজ করে। তো আপনি কেন ঢাবিতে নাই ভাই, এটা অনেক কাহিনী, এটা বলবো না। আমি যদি ঢাবি এমবিএ কখনো অ্যাচিভ করতে পারি তখন এই কাহিনী বলবো, ঠিক আছে? মানুষ তখনই তোমার কথা শুনবে যখন তুমি ওই জিনিসটা অ্যাচিভ করবা, ঠিক আছে? এটা হলো পৃথিবীর নিয়ম। তো আপনি যেহেতু সমাজে বসবাস করেন, আপনি পৃথিবীর নিয়মের বাইরে যেতে পারবেন না, ঠিক আছে? সমাজের নিয়মে আপনার নিজেকে অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবজর্ব করে নিতে হবে। আসেন, ওকে, নজরুল ইসলাম ওয়াজ আ পয়েট, বাইরন ওয়াজ আ পয়েট। ওকে, দেখেন এগুলো প্রপার নাউন না? হ্যাঁ, লর্ড বাইরন ইংল্যান্ডের জাতীয় কবি, ওকে, আর নজরুল আমাদের বাংলাদেশের জাতীয় কবি, তাই তো? ওকে, তো দেখেন প্রপার নাউন কিভাবে কমনের মতো আচরণ করে। এখানকার রিটেন ক্লাস রিটেন ক্লাস নিব, কেবল বেসিক শুরু করলাম। বেসিক ক্লাস যদি না পারেন রিটেনে পারবেন না। রিটেনে যেহেতু সব অ্যাডভান্স পড়া, এই বেসিক গুলোকে রিটেন আবার করাবো, এগুলো রিটেন ক্লাসের একটা ফান্ডামেন্টাল ফান্ডা, বুঝছেন? এই আর কি ব্যাপার। ওকে, বার্ডন ওয়াজ এ পয়েট অফ ইংল্যান্ড, আর বলছেন নজরুল ইসলাম ইজ এ পয়েট। দেখেন প্রপার নাউন, ঠিক আছে? যদি প্রপার নাউনকে কম্পেয়ার করা হয়, শর্টকাট কথা, যার সাথে কম্পেয়ার করা হবে কোনো প্রপার নাউনকে সেটা কি হয়ে যাবে? সেটা কমন হয়ে যাবে। যার সাথে কম্পেয়ার করা হয় সেটা কি হয়ে যায়? সেটা আমাদের, হ্যাঁ স্লাইড নোটিশ রূপে দিব, সেটা আমাদের কমন নাউন হয়ে যাবে। নজরুল ইসলাম ওয়াজ দা বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইসলাম যেন বাংলাদেশের বাইরন। বলেন কার সাথে কম্পেয়ার করা হয়েছে? যার সাথে কম্পেয়ার করা হয় সেটা কমন হয়ে যায়। ওকে, বাইরনের সাথে কম্পেয়ার করা হয়েছে, বাইরন কি ছিল? প্রপার নাউন, বাট এখানে কি হয়ে যাবে? এখানে কমন হয়ে যাবে। কেন? কারণ একে কম্পেয়ার করা হয়েছে, এই হলো ব্যাপার, ঠিক আছে? কাকে কম্পেয়ার করা হয়েছে? নজরুলকে। কাকে? নজরুলকে। এটা ঠিক থাকবে। যার সাথে, সেটা কি হয়ে যাবে? কমন হয়ে যাবে। ওকে, আবার দেখেন রবীন্দ্রনাথ ইজ আওয়ার পয়েট, হোমার ইজ এ গ্রিক পয়েট। দুটাই প্রপার নাউন। কার সাথে কম্পেয়ার করা হলো? রবীন্দ্রনাথকে হোমারের সাথে, তাহলে হোমার কি হয়ে যাবে? কমন হয়ে যাবে। যার সাথে কম্পেয়ার করা হবে, অর্থাৎ কম্পেয়ার করলেই, আকাম করলেই, ঝামেলা করলেই সেটা কমনের মধ্যে চলে যায়। ব্যাপারটা হইলো ভাই হোমার, আমি প্রপার নাউন, তোমার এত বড় সাহস, তুমি আমাকে কম্পেয়ার করছো? হ্যাঁ, কেন কম্পেয়ার করছো? কেন কম্পেয়ার করলে? কম্পেয়ার করার জন্যই শেষ। এটা কি হয়ে গেছে? কমন জাতের মধ্যে চলে গেছে, প্রবাদ থেকে কমন জাত। মীর জাফর প্লটেড এগেইনস্ট বাংলাদেশ। প্লটেড মানে হলো চক্রান্ত করা, প্রপার নাউন। এবার বলছে উই হেড দ্য মীর জাফরস। এই দেখেন নাউনের সাথে এস লাগাইছে। তুই এস লাগাবি কেন? আমি না হয় মীর জাফর, ঠিক আছে মানতেছি, তুই এস লাগাবি কেন? যে আমি কমনে চলে যাবো, আমি আর প্রপারের মধ্যে থাকবোই না? না না, থাকবোই না, এটা কমন নাউন হয়ে গেল, শেষ। এই আর কি ব্যাপার। সুমন ইজ আ গুড বয়, প্রপার নাউন। মানে তুই এস লাগাবি কেন? দেয়ার আর টু সুমনস ইন আওয়ার ক্লাস, এস লাগাবি কেন? এই যে এস লাগাইছে, কমন হয়ে গেছে, শেষ। এই হলো ব্যাপার। তারপর আকবর ওয়াজ দ্য গ্রেট কিং অফ ইন্ডিয়া। এই যে আকবর, তুই এস লাগাবি কেন? সমস্যাটা কি? আমি যাই হই, প্রপার নাউন, তুই এস লাগাবি কেন? এস লাগাইলে কমন হয়ে যাচ্ছে। তুহিন লিভস হেয়ার, তুহিন এখানে বসবাস করে, প্রপার নাউন। দেন বলো যে ওয়ান তুহিন লিভস
ইন দা প্লেস, তার মানে কি একটা তুহিন এখানে বসবাস করে, তার মানে কি এই এই জায়গায় অনেকগুলো তুহিন আছে, তার মধ্যে একটা তুহিন বসবাস করে। তাহলে প্রপার নাউন মানে কি কোনো কিছু পৃথিবীতে একটাই আছে, এটা কি পৃথিবীতে আর একটা থাকলো না, দুই তিনটা হয়ে গেল না, হয়ে গেল তো। করবি কেন আমার সাথে এমন, এই জন্য এটা কি হয়ে গেল, কমন হয়ে গেল। ওয়ান তুহিন লিভস ইন আওয়ার ভিলেজ অর টাউন, একটা তুহিন আমাদের ভিলেজে বসবাস করে। জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট বানাই দিল, তার মানে আর অনেকগুলো তুহিন থাকতে পারে, এই জন্য এটা কি হয়ে গেছে, কমন হয়ে গেছে শেষ। এভাবে আসলে জিনিসটা কাজ করে থাকে, বুঝছেন। নেক্সট আসলে এবার দেখেন আমাদের নেক্সট হাতে যদি আমরা একটু চলে আসি, ম্যাটেরিয়াল নাউন, এদিকে একটু তাকানোর চেষ্টা করেন কিভাবে কাজ করে, বুঝেন। এস লাগালেই ঝামেলা হয়ে যাবে। আয়রন ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ মেড অফ আয়রন। এবার দ্য পুলিশ পুট দ্য প্রিজনার্স ইন আয়রনস, এস লাগাইছে, দেখছেন। আয়রন মানে লোহা, আর আয়রনস মানে হলো সিকল, বুঝছেন। সিকল গণা যায়, কয়টা সিকল, সিকল গণা যায়, লোহা কখনো গণা যায় না। তো এই জন্য আয়রন এস লাগাই দিছে, কমন হয়ে গেছে শেষ, কমন নাউন। তারপর দেখেন আবার কি বললাম, এস লাগালে কমন হয়ে যায় অথবা কম্পেয়ার করলে কমন হয়ে যায়, তুলনা করলে হয় এস লাগালে কমন হবে অথবা তুলনা করলে কমন হয়ে যাবে। এটা হলো বেসিক থিওরি। থিওরি কিভাবে আসে এটা বুঝাবো, প্যারা নাই, মুখস্থ করাবো না। দেখেন শি লাইকস গোল্ড, ন্যাচারাল নাউন, বাট এবার গোল্ডকে কম্পেয়ার করবে। হাই হাই, গোল্ড বলতেছে আমি হলাম ম্যাটেরিয়াল নাউন, আমি হলাম বড়লোক জাতের, তুই আমারে কম্পেয়ার করবি কেন, কম্পেয়ার করে ফেলাইছে। গোল্ডকে কার সাথে কম্পেয়ার করলো, দ্য গোল্ড অফ হার রিং, তার মানে সোনাকে তার আংটির সোনার সাথে কম্পেয়ার করছে, তার নখের রিং এর সোনার সাথে কম্পেয়ার করছে, করছে না। কম্পেয়ার করবি কেন, গোল্ড আমি হলাম ম্যাটেরিয়াল নাউন, তুই আমারে কম্পেয়ার কেন করবি, কম্পেয়ার করে সাধারণ কেন বানাই দিবি, এই যে ঝামেলা। কম্পেয়ার করবি কেন, এই কম্পেয়ার করার জন্য কি হয়ে গেল, জিনিসটা কমন নাউন জাতের মধ্যে চলে গেল। তাই এখানে কি বললাম, কমন নাউন। উই গ্রো রাইস ম্যাটেরিয়াল নাউন। এবার ওকে, তুমি কম্পেয়ার করবা কেন, আমি হলাম ম্যাটেরিয়াল নাউন, আমি হলাম বড়লোক জাতের, তুমি আমাকে কম্পেয়ার কেন করবা, কম্পেয়ার কার সাথে করলাম, দ্য রাইস অফ বরিশাল, মানে ভাতকে বরিশালের ভাতের সাথে কম্পেয়ার করছি। না মানে বুঝলাম না, আমি হলাম রাইস ম্যাটেরিয়াল নাউন, তুমি আমাকে কেন কম্পেয়ার করলা বরিশালের রাইসের সাথে, ওয়াই কম্পেয়ার করলা না, ওকে ফাইন ঠিক আছে যাও, আমি কমন হয়ে যাবো। এই যে রাইস কি হয়ে গেল, কমন হয়ে গেল। মানে একটা ফ্যামিলির ছোট মেয়ে থাকে না, একদম ছোট মেয়ে, যে মেয়ে দেখবেন যে আপনার মানে আলালের ঘরের দুলাল হয়, মানে সবসময় একরোখা টাইপের হয়ে থাকে। ধরেন ফ্যামিলির তিনটা মেয়ে আছে, ছোট মেয়ে সবসময় একরোখা টাইপের হয়। আমি ধরেন ওরে বলছে মা এই কাজটা করো, দেন দুইবার জিজ্ঞাসে, বলছে করবো না, দেন বলছে তুই তুই করবি না, মানে রাগারাগি করছে। এখন কথা, তুমি আমার সাথে রাগারাগি করবা কেন, আমি আর ভাত খাবোই না, আমি এই কাজ করবোই না, শেষ, একরোখা টাইপের হয়ে থাকে। সেম এগুলো একই জাতের। দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, ঠিক আছে। রাইসকে বরিশালের রাইসের সাথে কম্পেয়ার করছে, কম্পেয়ার করবি কেন, কম্পেয়ার করলে কমন জাতের মধ্যে চলে যায়, শেষ। এইভাবে জিনিসটা কাজ করে। দুইটা কাহিনীতে ভাই কমন জাতে যেতে পারে, একটা হলো তোমার কম্পেয়ার করার মাধ্যমে, আর এটা হলো এস লাগানোর মাধ্যমে। এগুলো করলেই কমনে চলে যায়, বুঝছো। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো আপনি মুখস্থ বিদ্যা বললেন বা বানায়, এটা তো হলো না। এখন এখন কথা হলো যে বেসিক বুঝান না, এগুলো কি ফালতু বুঝান। আচ্ছা ঠিক আছে, আসো আসল কাহিনীতে যাবো। দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, ঠিক আছে। রাইস মানে কি, নর্মালি ধান বুঝাই। এখানে কি বলতেছে, বরিশালের ধান ভালো, ওকে বুঝো। বরিশালের ধান ভালো মানে কি, ধরো ধান, বরিশালের ধান ভালো মানে বরিশালের বিভিন্ন জায়গার ধান ভালো, ধরো বরিশালের 5টা জায়গার ধান ভালো, এরকম তোমাকে বুঝাচ্ছে। তো যখন বললাম বরিশালের ধান ভালো, তার মানে হলো এখানে শুধু ধানকে বোঝাচ্ছে না, বরিশালের নির্দিষ্ট জায়গার একটা ধানকে বুঝাচ্ছে। ধান মানে যেই জমিতে ধান নেওয়া হয়, রাইট, লাইক দ্যাট, রাইট। তো ধরো এই এই বরিশালে ধান বলতে বরিশালে 4টা জমি বা 4টা অংশকে বোঝানো হয়েছে। তাহলে তুমি এবার কিন্তু বরিশালের ধান গুনতেছো না, বরিশালের ধান যেখানে জন্মাইছে ওই জায়গাগুলা গুনতেছো। যেহেতু এই জায়গাগুলা গোনা যায়, এইখান থেকে আমরা এই কনসেপ্টে আসি যে ভাই রাইস তো অ্যাকচুয়ালি রাইসকে বুঝায়নি, এই রাইস কোথায় উৎপাদন করা হচ্ছে ওই এরিয়াটাকে বুঝাচ্ছে, ওই অংশটাকে বুঝাচ্ছে যেটা গোনা যায়। এই জন্য আমি বলতেছি ভাই ঠিক আছে, রাইস এখানে আমাদের কি হয়ে যাবে, এটা কমন নাউন হয়ে যাবে, যেহেতু আমরা জিনিসটা গুনতে পারতেছি। এটা হলো বেসিক থিওরি। আর নর্মালি আমরা কি বলি, কম্পেয়ার করবি কেন, কম্পেয়ার করলে শেষ, ঝামেলা হয়ে যায়। এই হলো ব্যাপার। ওকে, এইভাবে আপনি জিনিসটা চিন্তা করবেন। এবার দেখেন এটা আর কি বুঝাবো, আই হাই, এটা তো আমি শিখাই দিছি। দেখেন দা ক্লাস লাফড আউট, ক্লাসটা হেসে উঠলো, চোখ বন্ধ করে কালেকটিভ নাউন। সেম কাহিনী ভাই, কালেকটিভ কখনো প্লুরাল হইতে পারে না। ক্যান করবি, ওকে লাগা লাগা এস লাগাই দিলাম, শেষ। তাহলে এবার জাত ত্যাগ করছে, চৌধুরী বাড়ির বাবা বলতেছে তোমার আমি একদম ত্যায্য পুত্র ঘোষণা করলাম, যাও প্লুরাল হইতো না, যাও মেরে এনে শুয়ে থাক, যা আমার সম্পত্তির একটা ভাগও পাবি না।
এই হলো কথা। এই জন্য ক্লাসেসকে আমি কি বলতেছি যে ঠিক আছে, যেহেতু প্লুরাল হয়ে গেছে, এটা তো আর কালেক্টিভ হইতে পারবে না, এটা কমন হয়ে যাবে। এই আর কি বললাম কালেক্টিভের কাহিনী, বুঝছেন? এই হলো ব্যাপার। আর্মি ছিল সিঙ্গুলার, আর আর্মিস কি হলো, আর্মিস হয়ে গেছে কি, সরি, আর্মি ছিল কালেক্টিভ, আর আর্মিস যেহেতু এস লাগাইছেন কমন হয়ে গেছে, শেষ। টিম ছিল হলো কালেক্টিভ, টিমস লাগাইছেন, এস লাগাবি কেন, সমস্যা কি, কমন, শেষ। ক্লক কালেক্টিভ, এস লাগাবি কেন, কি হয়ে গেল, কমন হয়ে গেল। এই হলো থিওরি, এইভাবে জিনিসটা কাজ করে। এখানে আরো কিছু কিছু জিনিস আছে। শি হ্যাজ বিকাম আ মাদার, ঠিক আছে। তো বলতেছে যে সে সে কি হয়েছিল, সে মা হয়েছিল। তাহলে এখানে মাদার, মাদার, মা, মা গণা যায়, পৃথিবীতে অনেক মা আছে, এই জন্য কমন নাউন, ঠিক আছে। এবার দেখেন মিনিং দিয়ে ব্যাখ্যা করতে হবে। দ্য মাদার ইন হার ওয়াজ দ্য সাইড অফ দ্য পোর বয়, গরিব ছেলেকে দেখে তার মধ্যেকার, মাদার মানে এখানে মাতৃত্ব, মাতৃত্ব জেগে উঠেছিল। মাদার মানে শুধু মা নয় ভাই, একটা ওয়ার্ডের 25 থেকে 30টা মিনিং হয় ভাই, তুমি ডিকশনারিতে সার্চ দিলে দেখতে পারবা। এই জন্য বলতেছে যে মাদার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, বাংলা মিনিং দিয়ে সলভ করতে হবে। দ্য লায়ন ইজ আ বিস্ট, বিস্ট মানে পশু, পশু গণা যায়, বাট এখানে কি, সাম পিপল হ্যাভ ফেরোসিয়াস বিস্ট ইন দেম। ওই যে মেয়েদের মনের মধ্যে হিংসা থাকে ভাই, আমি বাস্তব দেখছি, একদম তৃণমূল পর্যায়ে, আমি মিশা পর্যন্ত দেখছি ভাই, মেয়েরা মেয়েদেরকে সবচেয়ে বেশি হিংসা করে, বুঝছেন? এটা এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে তো ভাই যে একটা ট্রুথ, মানে এদের কাহিনী কি আমি বলি, আমি এই জিনিসটা জানার জন্য কয়েকদিন আমি অনেককে জিজ্ঞাসা করছি, ডিরেক্ট তো বলে না, ঘুরায় ফেরায় বলে যে আমরা 3 বেস্টি, আমরা অনেক ভালো, আমরা একসাথে খাচ্ছি, ছবি দিচ্ছি, এইটা সেইরা, কিন্তু আমরা মনে মনে সবাই নিজেদের হিংসা করি, ভয়ানক রকম ঘৃণা করি, খুবই হিংসা করি, কেউ কারোর উন্নতি দেখতে পারি না। এই হলো ব্যাপার, হ্যাঁ। পরীক্ষায় পরীক্ষা দিবে, ঠিক আছে, বুঝেন, মানে ওরই বান্ধবী, হ্যাঁ। এখন একটা মেয়ে ধরেন এ পারে সব, 2 নাম্বার হলো ওরই বান্ধবী, বলছে দোস্ত আমার একটু দেখা। এখন এই বেডি বলছে দোস্ত এখন আমি আমি তো পারছি, আমি কিভাবে দেখাবো, আমি সামনে তো স্যার, তো স্যার চলে গেলে আমি দেখাচ্ছি। তো এই লাস্টে যায় কি করছে, লাস্টে যায় যখন এর দেখাইতে হবে, তখন ইচ্ছা করে খাতা এমন ভাবে খুলে দিছে যেন স্যার বলে দেয় এই মেয়ে তুমি ওটা কেন দেখাচ্ছ, যাও এখান থেকে উঠে অন্য কাছে চলে যাও। তো লাস্টে যে কি করছে, খাতা এমন ভাবে দেখাইছে, স্যারের চোখে পড়ছে, স্যার বলছে এই মেয়ে তুমি খাতা জমা দাও, শেষ। ও মনে মনে তো হাসতেছে, ভালো হইলো, যা ওরে আমার আর দেখাইতে হইলো না, ও আমার চেয়ে বেশি মার্ক পাবে না। ভাই ইউনিভার্সাল ট্রুথ ভাই, এই একদম নিজের মুখ থেকে শোনা ভাই, বাস্তবে দেখা, এটা আমি নিজের চোখে দেখছি। তো ব্যাপারটা হলো এরকম, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, যেটা ঘটে আমি ঠিক সেটাই বলতেছি, এটাই ঘটে আসলে। মানে না, আমি যদি বলি যে মানে কয়েকজন, তাহলে ভুল হবে, বেশিরভাগই এমন, কয়েকটা হলো ভালো, বাট বেশিরভাগই এই জাতের। বিশ্বাস করেন না করেন, এটা ইউনিভার্সাল ট্রুথ, নিজেরা মিলাই নিতে পারবেন। ওকে, এই হলো ব্যাপার। আচ্ছা আমরা এটা শেষ, নেক্সট একটু আসি। দেন দেখেন উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস মানে তো ন্যায় বিচার, গণা যায় না ভাই, অ্যাবস্ট্রাক্ট নাও। তারপরে হার বিউটি চার্মস অল, তারপর তার সৌন্দর্য কি করে, সবাইকে মুগ্ধ করে, সৌন্দর্য গণা যায় না। ডেঞ্জার মানে বিপদ গণা যায় না, এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন, মিনিং দিয়ে ব্যাখ্যা করতে হয়। আর জাস্টিস মানে এখানে বিচারক বুঝাচ্ছে, বিচারক গণা যায়, কমন নাউন। শি ইজ আ বিউটি, সুন্দরী রমণী, গণা যায়, এই জন্য কি হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। তারপরে হি ইজ আ ডেঞ্জার, সে একজন ডেঞ্জার বলতে সে বিপজ্জনক বুঝাচ্ছে না, সে বিপজ্জনক ব্যক্তি বুঝাচ্ছে, যেহেতু এই দ্বারা নির্দেশ করতেছে। তাহলে ডেঞ্জার একই সাথে কি হইতে পারে, কমন নাউনও কমন নাউনও হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউনও হইতে পারে। লিটারালি ডিপেন্ড করে পজিশনের উপর, আপনার পজিশন দেখে বুঝে নিতে হবে যে এই জিনিসটা কিভাবে কাজ করে, বুঝছেন? জাস্ট ফর পজিশন দেখে যে যদি নামের মতো ইউজ হয় কমন, গণা গেলে, না গণা গেলে যদি অ্যাবস্ট্রাক্টের মতো ইউজ হয় অ্যাবস্ট্রাক্ট। ওটাই বললাম যে এটা ডিপেন্ড করে, এটা পজিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। পজিশন বুঝে জিনিসটা আমাদের কাউন্ট করতে হয়। ওকে ফাইন। ক্লাস নোট যেভাবে ভেরিফাই করবেন ওটা আমি আপনাকে একটু বলে দিই। আচ্ছা ক্লাস নোট ভেরিফাই এর আগে একটু দেখাই। দেখেন এইখানে যারা যারা আছেন, অনেকগুলো কোশ্চেন আছে, আমি এখন অ্যান্সার দেইনি। এখানে কারা আছেন আমি একটু বলি। এখানে ইংলিশ ফাউন্ডেশন কোর্সের পোলাপান আছে, তাদের শুধুমাত্র ইংলিশটা কমপ্লিট করা হবে, যেহেতু ইংলিশ ক্লাস একসাথে রাখছি। বিউপি ক্র্যাশ কোর্সের পোলাপান আছে, যাদের ইংলিশের পাশাপাশি বাংলা, জিকে সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে, এবং এক্সাম ব্যাচ তাদের জন্য ফ্রি। এবং এখানে এক্সাম ব্যাচের পোলাপানেরও ক্লাস করতেছে কয়েকজন। আমি এটা বলছিলাম যে ভাই তুমি তো অনলি এক্সাম ব্যাচ চুজ করছো, তো তোমাকে আমি আমাদের মানে এই ইংলিশ ফাউন্ডেশন অংশের বা ক্র্যাশ কোর্সের 2-1টা ক্লাস করার সুযোগ দিলাম। তুমি অ্যাকচুয়ালি দেখো যে আমি যেভাবে বেসিকটা শিখাচ্ছি তুমি কি এভাবে বেসিকটা জানো। তুমি যদি না জেনে থাকো, তোমার হাতে যেহেতু সময় আছে, তুমি আমাদের ইংলিশ কোর্স বা ক্র্যাশ কোর্সে ট্রান্সফার হয়ে এসে নিজেকে আরো সুন্দরভাবে গুছাই নিতে পারো, এটা তাদের বলছিলাম। অথবা তুমি যদি দেখো যে ভাইয়া যা শিখাচ্ছে আমি মোটামুটি সবই পারি, ইউ আর মোস্ট ওয়েলকাম, মাশাআল্লাহ তুমি আগে থেকে বেসিক কমপ্লিট করছো,
তাহলে তোমার এই ব্যাচগুলো ভাই কোনো দরকার নাই ভাই, তুমি এক্সাম ব্যাচে আসো, থাকো, পরীক্ষা দাও, চান্স পাও। এটা ছিল আর থিওরি, বুঝছেন? তো এই হলো ব্যাপার। দুটো ক্লাস তো আপনারা মোটামুটি করছেন, যারা এক্সাম ব্যাচ থেকে ছিলেন তারা এখন নিজেরা ডিসিশন নিতে পারবেন যে আপনার ইংলিশ কতটুকু স্ট্রং আছে বা আপনার কি করা উচিত, রাইট? এটা হলো আমাদের কাছে ফ্যাক্টর। আর এই ব্যাচ যেহেতু আমাদের আজকে থেকে শুরু হয়েছে, এখনো হতে চলতেছে, আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে বলতে পারেন। কনসেপ্ট একটাই যে ভাই আমি পেমেন্ট একদম কম রাখা, একদম একসাথে 1-1.5 স্টুডেন্ট নিতে চাই না, কিছু স্টুডেন্ট চাই, বাট সবগুলো যেন চান্স পাই, বেশিরভাগ যেন চান্স পাই। গতবার পর্যন্ত আমাদের ডিজিটাল বোর্ড ছিল না, ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস এই পর্যন্ত কেউ নেয় না, অনলাইন অসম্ভব, কেউ নিবে না, কারণ এটা আসলে লস প্রজেক্ট, বেশি স্টুডেন্ট রাখা যায় না, 100-র বেশি হলেই একদম মাছের বাজার সৃষ্টি হয়ে যায়, আমরা 100-র বেশি রাখি না। এই জন্য ঠিক আছে ভাই, স্টুডেন্ট বেশি রাখা যাবে না। ওকে, ক্লাস নোট ভেরিফাই যে কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি দেখেন কিভাবে পোস্ট করবেন আমি গ্রুপে আপনাদের জানাই দিবনি, ঠিক আছে? আগের গ্রুপ সহ আগের ক্লাস সহ এই ক্লাস আপনি ঠিক রাত এখন থেকে 4 ঘন্টা পর পাবেন। গুগল মিটে ক্লাস নিয়েছি তো রেকর্ডিংটা আসতে 4 ঘন্টা টাইম লাগে। নাম দিবেন, অ্যাডমিশন ব্যাচ দিবেন, ক্লাস টপিক দিবেন, ক্লাস নাম্বার দিবেন, মেন্টর নাম দিবেন, ক্লাসটা কেমন ছিল পোস্ট করবেন, শেষ। 24 ঘন্টার মধ্যে পোস্টে অ্যাপ্রুভ হবে, তারপর আপনার এখানে সবকিছু চেক করা হবে। এই পোস্টগুলো যদি আপনি না করেন, আমি কিন্তু আমল নামা এগুলো আপনাদের লিখে রাখবো, পরে যখন চান্স পাবেন না বলবেন ভাইয়া চান্স কেন পাইলাম না, আমল নামা চোখের সামনে ধরাই দিব, রাইট? মানে আপনি আমাদের মতো কথা মতো চলে আপনি শিওর শট চান্স পাবেন, একদম শিওর। আপনার প্ল্যান ভুল বা ঠিকও হইতে পারে, বাট আমার প্ল্যান 100% অ্যাকিউরেট। এই জন্য গতবার এটা ধরে অনেক স্টুডেন্ট চান্স আছে, অনেক বেশি, অনেক 310-এর মধ্যে 315-তে জিনিসটা আমরা একদম লাস্ট পর্যন্ত আর কি 315 জন নাম দিছে। অনেকে চান্স পেয়ে নাম দেয় না, যারা নাম দেয় না, যাদের এই কৃতজ্ঞতা নাই, তাদের নাম আমি জীবনেও আমার লিস্টের মধ্যে ইনক্লুড করে নেই। ফ্রি ব্যাচের স্টুডেন্টের নাম তো আরো আগে ইনক্লুড করবো না, অসম্ভব ব্যাপার। পেইড ব্যাচে যারা নিজে থেকে মেসেজ দেবে অনলি তাদের নাম ইনক্লুডেড হবে নেক্সট বার যারা চান্স পাবে, অথবা উই আর সরি, দরকার নাই ভাই। অনেক স্টুডেন্ট আছে, কৃতজ্ঞ স্টুডেন্ট আমার দরকার, অকৃতজ্ঞ স্টুডেন্ট দরকার নাই। আমি নিজে থেকে মেন্টর কেন মেসেজ দেবো তুমি চান্স পাওয়ার পর? হ্যাঁ, তোমারে তুমি যদি নিজে আমার থেকে বেনিফিট হও, তুমি নিজেই আমাকে স্মরণ করবে, কনসেপ্ট এটা না? এই জন্য আমরা কখনো কাউকে মেসেজ দিই না চান্স পাওয়ার পর। যারা মেসেজ দেয় অনলি তাদেরকেই গ্রুপে অ্যাড করা হয়, পাবলিক এন্ড গ্রুপে, এন্ড আসলে এটা করা হয়। স্লাইড দিয়ে দিব একসাথে ক্লাসের সাথে, ঠিক আছে? ক্লাস রেকর্ডিং এর সাথে দিয়ে দিব। আচ্ছা, একটা 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 মানে মানে মেয়েদের মনে কিরকম কনসেপ্ট ঘুরে, হ্যাঁ, লাস্ট আর একটা কনসেপ্ট নিয়ে ক্লাসটা শেষ করে দিই। ক্লাসটা মোটামুটি শেষ, এটা 1 মিনিট টাইম লাগবে, বুঝেন? এটা আমি যেটা বলতেছি একদম বাস্তব ভিত্তিক ঘটনা, ঠিক আছে? তো কাহিনীটা হইলো মেয়ে, ঠিক আছে? মেয়ে, ওকে, আর হলো ছেলে। তো রাতের বেলা মেয়ে ছেলেরে ফোন দিছে কথা বলার জন্য, মানে রাতে দিতেই পারে, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফোন দিতে পারে না, একদম লাইভ এক্সপিরিয়েন্স থেকে দেখা এটা চোখের সামনে। এখন ফোন দেওয়ার পর মেয়েটার মন খারাপ, মানে ওর গার্লফ্রেন্ডের মন খারাপ। তো মন খারাপ কেন ভাই, কি হয়েছে এইটা জিজ্ঞাসা করো, এটা কেন তোমার মন খারাপ বাবু, কি হয়েছে, এটা সেটা, কোনো রেসপন্স নাই। এই মন খারাপ কেন? তো 1 ঘন্টা এভাবে চললো, নিজের চোখের সামনে দেখা। চলার পর 1 ঘন্টা পর মেয়েটার মনে হইলো যে আমার এখন বলা উচিত যে আমার কেন মন খারাপ, অনেকক্ষণ ধরে তো যাচ্ছে, এবার বলা উচিত। এবার বলতেছে যে জানো আজকে আমার সাথে কি হয়েছে? তো এতক্ষণ পর যেহেতু মেয়েটা বলছে কি হয়েছে, ছেলে তো ভাবছে ভাই এত এত কষ্টে রাগটা হয়তো একটু ভাঙলো। তো এখন ছেলে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তোমার, বলো। হ্যাঁ কি হয়েছে তোমার, বলো দেখি কি হয়েছে। দেন বলে আজকে কি হয়েছে জানো, বলে হ্যাঁ হ্যাঁ বলো শুনতেছি। দেন বলে যে আজকে না আমি ঘুমানোর আগে রাত 11টায় আমার 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 খাটের নিচে একটা তেলাপোকা ছিল। হ্যাঁ বাস্তব স্টোরি ভাই। এখন ছেলে জিজ্ঞেস, হাই হাই কত বড় তেলাপোকা ছিল, অনেক বড়? বলে যে না, মিডিয়াম সাইজের একটা তেলাপোকা ছিল। আচ্ছা মিডিয়াম সাইজের তেলাপোকা, তারপর তারপর কি হলো, তুমি তেলাপোকা থেকে ভয় পাও? হ্যাঁ আমি তো অনেক ভয় পাই, ওই তেলাপোকা যদি উড়ে এসে আমার উপর বসে আমি তো মরেই যাব। হাই হাই এ তো কিছু হয়েছে, কি বলো? তারপর তুমি তেলাপোকারে মারো নাই, কোনো কিছু দাও নাই যেন বের হয়ে আসে, অ্যারোসল ইউজ করো নাই? দেন বলে আরে না, যদি অ্যারোসল দিই, যদি এখন তেলাপোকাটা বের হয়ে আসে, তাহলে আমি রাতে ঘুমাবো কিভাবে? আমি তো দিইনি, আমি এই ভয় এখন পর্যন্ত লাইট জ্বালাই আছি যেন তেলাপোকা বের হয়ে না আসে। দেন বললাম তাহলে এখন উপায়? দেন বলে আমি একটা কাজ করছি। কি? বলে কি কাজ করছি? বলে যে ওই তেলাপোকার যে বাচ্চাটা আছে না, বাচ্চা বের হয়ে আসছিল, যখন তেলাপোকার বাচ্চা বের হয়ে আসছে আমি বাচ্চাটাকে মেরে ফেলছি। আমি বললাম হাই হাই কি করছো, বাচ্চাকে মেরে ফেলছো কেন, এটা কি উচিত কাজ করছো? বলে যে উচিত কাজ করছো মানে ওই তেলাপোকা তোমার মতোই সেলফিশ। কেন ভাই কি হলো তোমার মতো সেলফিশ মানে? বলে যে দেখো নিজে বের হয়ে আসলো, তার সন্তানকে বের করে দিল, সন্তানকে মেরে ফেললো, তুমি যেমন সেলফিশ তেলাপোকার বাচ্চা একই রকম সেলফিশ। তো এই জন্য ওই তেলাপোকার বাচ্চা তোমার কথা ভেবে আমি মেরে ফেলছি। মানে কই আছি ভাই, এইগুলা স্টোরি টোরি শোনার পর মানে মাথা পুরো নষ্ট হয়ে যায়। আচ্ছা হইলো, ঠিক আছে, খুব ভালো কথা। দেন বলো তারপর কি হয়েছে? হ্যাঁ তারপর তারপর বলো তারপর কি হয়েছে?
দেন বলে যে তারপর আর কি হবে, তারপর আবার চুপ, আবার রেগে গেছে। কেন রেগে গেল? তেলাপোকার বাচ্চার কথা মনে পড়ে, মনে হচ্ছে যে ওর বয়ফ্রেন্ড সেলফিশ, এই জন্য রেগে গেল। তো এইটা হইলো এগুলার মাথার মধ্যে ঘুরে। হ্যাঁ, তো আপনি এই জিনিসগুলো যদি হ্যান্ডেল করতে না পারেন, রিলেশন বা বিয়েটি আপনার জন্য না। তার মুড সুইং আপনার বুঝতে হবে, সেইটা বুঝে আগাইতে হবে। তেলাপোকার কি হয়েছে ওটা নিয়েই চললো 1 ঘন্টা, তারপর লাস্টে যে যে আমার তো এখন ঘুম ধরছে, এখন কি করো, এখন আচ্ছা তুমি চ্যাট জিপিটিতে সার্চ দাও তো তেলাপোকার চোখে দেখে কিনা। ওকে, তেলাপোকার চোখে দেখে কিনা সার্চ দেওয়া হইলো। সার্চ দিয়ে দেখা গেল তেলাপোকার পুঞ্চাক্ষী আছে, তেলাপোকার চোখে দেখতে বলে। ভাই তেলাপোকার চোখে দেখতে পাই, তার মানে আমি যে ঘুমাচ্ছি ও আমারে দেখতে পেরে আমার মুখের উপর এসে পড়বে? বলে হ্যাঁ পড়তে পারে। দেন কি হলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইট জ্বালাই আবার 2 ঘন্টা ধরে খাটের নিচে তেলাপোকা খুঁজে। এই তেলাপোকা যদি বের হয়ে আসে তখন কি হবে? এই হলো মেয়েদের অবস্থা, বুঝছেন? মানে কার সাথে বসবাস করি, মানে কোন দুনিয়ায় বসবাস করি। এই হলো তেলাপোকা নিয়ে পুরো একটা গবেষণা, মানে ভয়ানক রকম অবস্থা। তো বুঝেন, তো এখান থেকে আসলে সলিউশনটা কি? সলিউশনটা হলো যে মেয়েদের সাথে কখনো তর্কে জড়ানোর দরকার নাই, বুঝছেন? ওরা যা বলবে তাই, ওরা কি জিনিস বলে ওদের মাথাতেই নাই। মানে আমি মেয়েদের হিউমিলেট বা ছোট করতেছি না, মানে ওই পর্যায়ে কথার স্টাইল শুনলে বুঝবেন যে কোনটা সিরিয়াস মোমেন্টে বলতেছে আর কোনটা নর্মালি বলতেছে। তো দেখবেন যেই কথাগুলো ন্যাকামি করে বলতেছে, ওই কথাগুলো না আপনার সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, ওটা আপনার ন্যাকামির মতো করে নেন। যদি নিতে না পারেন, রিলেশন বা বিয়ে আপনার জন্য না, বুঝছেন? এই হইলো আপনার জন্য টোটাল অবস্থা। তো যাই হোক, এই হলো আমাদের টোটাল ক্লাস ছিল, মোটামুটি নাউনের লেকচার। আজকে আমরা পারসেসফিস প্লাস নাউনের লেকচারটা শেষ করলাম। পড়াশোনা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর পাবলিক ভার্সিটিতে চান্স পান। ইউনিভার্সাল ট্রুথ যেটা, আমি আমার সিজি হলো 3.44, ওকে, মানে ফার্স্ট ক্লাস সিজির কাছাকাছি। আমি পরীক্ষার আগের দিন পড়াশোনা করে পরীক্ষা দিই। তার মানে পাবলিক ভার্সিটিতে আসার পর হিউজ টাইম থাকবে, হিউজ সুযোগ থাকবে। তো আপনি এখন একটু কষ্ট করেন, পাবলিক ভার্সিটিতে আসেন। আগামী 40 বছর আপনার ট্যাগ থাকবে, আমি ঢাবিয়ান বা আমি চবিয়ান বা আমি সামথিং, আমি পাবলিকিয়ান। পাবলিক ভার্সিটি জীবনে সবকিছু না, বাট এটা আপনার লাইফকে এই দিক ওই দিক উল্টা করে একদম চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে? তো এই হইলো টোটাল কাহিনী। আমি ইনডিরেক্টলি কাউকে অপমান করিনি, যেটা ইউনিভার্সাল ট্রুথ ওই ইউনিভার্সাল ট্রুথটা আমি বলছি, এবং সবগুলো একই জাতের, বুঝছেন? আমি বলছি আমি হিউমিলেট করি নাই। যখন তারা সিরিয়াস মোমেন্টে না থেকে নর্মাল মোমেন্টে থাকে, হ্যাঁ, মুড ভালো থাকে, তখন তাদের কথায় গুরুত্ব দিতে নেই। যদি আপনি গুরুত্ব দেন তাহলে খবর আছে, আর যদি গুরুত্ব না দিতে পারেন তাহলে তো সারা রাত ঝগড়া চলবে, এটা নেই, বুঝছেন? এই হলো আপনার ব্যাপার স্যাপার। এগুলো কোনো আত্মজীবনের কাহিনী না, এগুলো মানে একদম বাস্তব চোখের সামনে দেখা দেখা থেকে। তো যাই হোক, একটু ছিল হইলো আমাদের ক্লাসটা শেষ করতেছি। আর ক্লাস রেগুলার চলবে ইনশাল্লাহ। রেকর্ডিং আপনি আগামী 4 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। পড়াশোনা করেন। টাটা, আল্লাহ হাফেজ। আমরা রেকর্ডিংটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।